এক্সকিউজ মি। হ্যালো আপু, আর একটু দাঁড়াবেন প্লিজ। আপনার সাথেই কথা বলছি। কানে কি এয়ারপডসের লেটেস্ট মডেলটা লাগিয়ে রেখেছেন নাকি, যে বাইরের দুনিয়ার কোনো শব্দই প্রবেশ করছে না? ওই যে নীল ওড়নার আপু, হ্যাঁ আপনাকেই বলছি, যিনি এমনভাবে হেঁটে যাচ্ছেন যেন কোনো ফ্যাশন শোর র্যাম্পে ক্যাটওয়াক করছেন। একটু থামুন। আপনার পেছনে কি রকেট লাগানো আছে নাকি, যে কথা বলার জন্যেও স্পিড ব্রেকার দিতে হবে? তাও সাইরা কোনো উত্তর না দিয়ে হেঁটেই চলেছে। বাহ, অ্যাটিচিউড তো নয় যেন আস্ত একটা আইফেল টাওয়ার। উপর থেকে আমাদের মতো সাধারণ মানুষদের পিঁপড়ের মতো দেখছেন নাকি? আরে বাবা, কথা তো বলুন। নাকি আপনার গলার স্বর গোল্ডের চেয়েও দামি, তাই সহজে খরচ করতে চান না? একটা হ্যালো বা কি চান শোনার জন্য কি আপনার ম্যানেজারের কাছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? তোমার সমস্যাটা কি বলো তো? আর তুমি আমাকে আপনি না বলে তুমি করে বলছো কেন? আমরা কি পূর্ব পরিচিত? ও, অবশেষে মহারানীর মুখ ফুটেছে। আমি তো ভেবেছিলাম আপনার মুখ থেকে কথা বের করার জন্য আমাকে জাতিসংঘের কাছে বিশেষ আবেদনপত্র জমা দিতে হবে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কয়েক সেকেন্ড আমার জন্য বরাদ্দ করার জন্য। আর তুমি করে বলছি, কারণ আপনি বললে কেমন যেন দূরের মানুষ মনে হয়। আমরা তো একই ডিপার্টমেন্টের, তাই না? সিনিয়র জুনিয়র ভাই বোন সম্পর্ক একটা অধিকার তো আছেই। আমার কোনো ভাই নেই, আর তোমার মতো ছেলেকে ভাই হিসেবে পাওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। তোমার এই ফালতু কথা শোনার জন্য আমার কাছে সময় নেই। এখন রাস্তা থেকে সরবে, নাকি আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? ব্যবস্থা? কি ব্যবস্থা নেবেন? ভিসি স্যারকে নালিশ করবেন? করতে পারেন, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যান প্লিজ। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো আপু, আপনি কি সারাদিন শুধু বইয়ের মধ্যেই ডুবে থাকেন, নাকি দুনিয়াদারির কোনো খবরও রাখেন? আপনার ড্রেসটার রংটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু সেটার সাথে আপনার মুখের এক্সপ্রেশনটা একদমই যাচ্ছে না। মনে হচ্ছে সুন্দর একটা ক্যানভাসে কেউ এক বালতি কালি ঢেলে দিয়েছে। হাউ ডেয়ার ইউ! তোমার স্পর্ধা তো কম নয়। তুমি আমার ড্রেস নিয়ে, আমার মুখ নিয়ে কমেন্ট করার কে? আর তুমি কি জানো আমি কে? আমার পরিচয় জানলে তোমার এসব স্মার্টনেস এক মুহূর্তে উধাও হয়ে যাবে। খুব ভালো করে জানি আপনি কে। আপনি সাইরা মেহজাবিন, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের গোল্ডেন গার্ল, যে কখনো সেকেন্ড হয় না। সবাই আপনাকে ভয় পায়, আপনার কাছ থেকে 10 হাত দূরে থাকে, কারণ আপনার নাকি মাথার চেয়ে মেজাজ বেশি গরম থাকে। কিন্তু আমি ভয় পাই না, কারণ আমার কেন জানি মনে হয় আপনার এই রাগী অহংকারী মুখোশের আড়ালে অন্য কোনো গল্প আছে। হয়তো ছোটবেলায় আপনি আইসক্রিম খেতে গিয়ে পড়ে গিয়েছিলেন, তাই এখনো সেই রাগটা পুষে রেখেছেন। আমার গল্প, আমার রাগ, আমার জীবন নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? তুমি কি আমার ব্যক্তিগত গোয়েন্দা নাকি? নিজের চরকায় তেল দাও। আর নেক্সট টাইম যদি আমার পথ আটকানোর চেষ্টা করেছো বা আমার সম্পর্কে আজে বাজে কথা বলেছো, তাহলে কনসিকুয়েন্স খুব খারাপ হবে। তোমার ভার্সিটির জীবনটা আমি নরক বানিয়ে দেব। আবারও ধমক? বাহ, আপনার রাগী মুখটা তো আরো বেশি আকর্ষণীয় লাগে। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন ছিল, তারপরে আপনাকে মুক্তি দিয়ে দেব, প্রমিস। আপনার হাতটা কি পাথর দিয়ে বানানো, নাকি ওটাও লেটেস্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করা? কারণ ওটার মধ্যে ভালোবাসা, অনুভূতি, দয়া মায়া, এইসব বেসিক ফিচারগুলোর কোনো অস্তিত্ব আছে বলে তো আমার মনে হয় না। নাকি ওগুলো পেইড ভার্সনে পাওয়া যায়? ইউ জাস্ট শাট আপ! আই অ্যাম ওয়ার্নিং ইউ। আমার চোখের সামনে থেকে দূর হও এক্ষুনি। তোমার মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। মেয়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এদের যে সস্তা উপায় আর কিছু নেই। দর্শক বুঝতে পারছেন না তো? দাঁড়ান, আমি বুঝিয়ে বলছি। এরা হলো আজকের গল্পের নায়ক আরিয়ান আর সাইরা। ঘটনার সূত্রপাত হয়েছিল আজ সকালে ভার্সিটির র্যাক ডেতে। বাংলাদেশের এক নামকরা পাবলিক ভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রাণকেন্দ্র ক্যাফেটেরিয়ায় বসেছে আরিয়ান আর তার বন্ধুদের বিশাল আড্ডা। ফাইনাল ইয়ারের ছাত্র হওয়াই এটাই তাদের ক্যাম্পাসের শেষ র্যাক ডে, তাই সবার মধ্যে আজ বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। চারিদিকে রং, গান আর হইহুল্লোর এক উৎসব মুখর পরিবেশ। আরিয়ানের বন্ধু রাফি চায়ের কাপে চুমুক দিয়ে বলল,
কিরে আরিয়ান, আজ তো আমাদের রাজত্বের শেষ দিন। কোনো সিনিয়রকে পচানোর ঐতিহাসিক কোনো প্ল্যান নেই নাকি? তুই তো আবার এসব ছাড়া থাকতে পারিস না। গতবার তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড স্যারকে নকল করে যা কাণ্ড করেছিলি, ভাবতেই এখন হাসি পায়। আরিয়ান একটা ভাব নিয়ে চুল ঠিক করতে করতে বলল, সাধারণ সিনিয়রদের পচিয়ে আর কি লাভ? ওসব তো ফার্স্ট ইয়ারের ছেলেরা করে, আমরা এখন ফাইনাল ইয়ারে। চ্যালেঞ্জ যদি নিতেই হয় তাহলে এমন কারোর সাথে নিতে হবে যাকে ডিপার্টমেন্টের সবাই ভয় পায়। এমন কিছু করতে হবে যা ডিপার্টমেন্টের ইতিহাসে লেখা থাকবে। আরেক বন্ধু সিয়াম দুষ্টামি করে বলল, ইতিহাসে লেখা থাকবে? তাহলে তো নাম একটাই, সায়রা আপু, ডিপার্টমেন্টের সাক্ষাৎ কুইন এলিজাবেথ। যার সামনে দিয়ে হেঁটে গেল পারমিশন নিতে হবে। যার হয় আমরা জুনিয়ররা তো বটেই, অনেক সিনিয়র ভাইরাও ততস্থ থাকে। হিম্মত আছে ওনার সামনে গিয়ে দাঁড়ানোর? রাফি সুযোগটা লুফে নিল। তাহলে তো আজকে খেলা জমেই গেল। আজকের চ্যালেঞ্জ হলো, তোকে এখন সবার সামনে ওই ক্যারেটিয়ার মাঝখানে সায়রাপুকে একটা টকটকে লাল গোলাপ দিয়ে ফিল্ম স্টাইলে প্রপোজ করতে হবে। শুধু প্রপোজ নয়, তার মুখ থেকে যেন যে কোনো একটা উত্তর আদায় করতে হবে, সেটা হ্যাঁ হোক না হোক বা একটা রাম ধমকি হোক। যদি তুই এটা করতে পারিস তাহলে আজকে পুরো আড্ডার খরচ, এমনকি আগামী 1 সপ্তাহ ক্যান্টিনের সব বিল আমার। আর যদি না পারিস বা অপমানিত হয়ে লেজ গুটিয়ে পালিয়ে আসিস, তাহলে তুই আমাদের সবাইকে কক্সবাজারে টিকিট কেটে দিবি। বল রাজি? চ্যালেঞ্জটা শুনি আরিয়ানের অহংকারে লাগলো। সে তার বন্ধুদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, কক্সবাজার? তোরা বরং সুন্দরবনের জন্য রেডি হ, কারণ বাঘের সামনে আজ আমি যাব। শুধু উত্তর নয়, আমি ওনার সাথে সেলফি তুলেও আনবো, দেখিস। আর তারপরে ক্যাম্পাসের ঠিক মাঝখানে বটতলার নিচে, যেখানে সায়রা তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল, সেখানে গিয়ে আরিয়ান তার সেই ঐতিহাসিক কাণ্ডটা ঘটালো। সে কোত্থেকে একটা টকটকে লাল গোলাপ জোগাড় করে সায়রার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। তার এই অপ্রত্যাশিত কাজে আশেপাশে থাকা সবাই চমকে গেল। আড্ডা দেওয়া ছেলেমেয়েরা, হেঁটে যাওয়া ছাত্রছাত্রীরা সবাই থমকে দাঁড়িয়ে দেখে গেল দৃশ্যটা দেখার জন্য। সায়রা আর তার বান্ধবীরা অবাক হয়ে তাকিয়ে রইল। সায়রা আপু, আমি জানি না ভালোবাসা কি। আমি শুধু জানি, যখনই আমি আপনাকে লাইব্রেরিতে বা ক্লাসের করিডোরে দেখি, আমার হার্টের মধ্যে পাইথনের জটিল কোডগুলো যেন সহজ হয়ে যায়। আপনার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমার ডেটা স্ট্রাকচারের কঠিন অ্যালগোরিদমও এলোমেলো হয়ে যায়। প্লিজ, আমার মতো এই জুনিয়রের ভালোবাসার পুল রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আমার জীবনের অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ হওয়ার হাত থেকে বাঁচান। তার এই অদ্ভুত টেকসেভি প্রপোজালে আশেপাশে থাকা ছাত্রছাত্রীরা হাসিতে ফেটে পড়ল। স্যারের বান্ধবীরাও মুখ টিপে হাসছিল। পুরো পরিবেশটাই যেন একটা মজার নাটকের মঞ্চ হয়ে উঠেছে। কিন্তু সায়রার মুখে হাসির লেশমাত্র নেই। তার সুন্দর ফর্সা মুখটা রাগে অপমানে টকটকে লাল হয়ে গেছে। এতগুলো মানুষের সামনে একটা জুনিয়র ছেলে, যাকে সে ঠিকমতো চেনেও না, সে তাকে নিয়ে এইভাবে মজা করছে, তার পড়াশোনাকে ব্যঙ্গ করছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে কোনো কথা না বলে আরিয়ানের হাত থেকে গোলাপটা প্রায় ছিনিয়ে নিল। আরিয়ান ভাবল সে হয়তো এবার কিছু একটা বলবে, কিন্তু সায়রা সবাইকে অবাক করে দিয়ে অবলীলায় গোলাপটাকে পায়ের নিচে ফেলে তার হিল জুতো দিয়ে পিষে দিল। তারপরে একটা তীব্র ঘৃণার দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে হনহন করে চলে গেল সেখান থেকে। আরিয়ান হতভম্ব হয়ে হাঁটু গেড়ে বসেই রইল। পায়ের নিচে পিষে যাওয়া লাল গোলাপটার দিকে সে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তার বন্ধুদের হাসি মুখগুলো মুহূর্তের মধ্যেই চুপসে গেল। পুরো বটতলা জুড়ে নেমে এসেছে এক অস্বস্তিকর নীরবতা। রাফি ছুটে এসে আরিয়ানের কাঁধে হাত রাখল। কিরে, ঠিক আছিস? এমন হবে বুঝতে পারিনি দোস্ত। আপুটা তো দেখছি পুরাই সাইকো। সিয়াম ফোড়ন কেটে বলল, সাইকো না, সেস্ট্রা বল। একটা গোলাপের কি দোষ ছিল? ছিঁড়ে ফেলতো, ছুঁড়ে ফেলে দিত।
তাই বলে পায়ের নিচে পিষে ফেলবে, এ কেমন ভদ্রতা? আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখটা পাথরের মতো শক্ত, চোখ দুটো জ্বলছে। সে বন্ধুদের দিকে না তাকিয়ে চাপা গলায় বলল, তোদের ট্রিটটা কনফার্ম। কবে কোথায় খেতে চাস জানিয়ে দিস। আরে রাখ তো টিট, বাদ দে এসব। চল এখান থেকে। সবাই কেমন করে তাকিয়ে আছে দেখছিস? তাকাক, মানুষ তো সার্কাসের জোকারকে দেখেই। আজ না হয় আমাকেই দেখলো, কিন্তু এই অপমানের শোধ আমি নেবই, যেভাবেই হোক। কি করবি তুই? ম্যাডামের সাথে লাগতে যাস না ভাই, উনি কিন্তু ডিপার্টমেন্টের টিচারদের খুব কাছের মানুষ, খামাখা বিপদে পড়বি। বিপদের সাথেই তো আমার প্রেম দোস্ত। উনি আমার গোলাপ পায়ের নিচে পিষেছেন, আমি ওনার অহংকারটাকেই পায়ের নিচে পিষে দেব, শুধু সময়ের অপেক্ষা। এই বলে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ভিড়ের ভিতর দিয়ে হনহন করে একাই হেঁটে চলে গেল। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রাফি আর সিয়াম একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারল একটা নিরীহ মজার চ্যালেঞ্জ এখন এক ছোটির ইগল লড়াইয়ে পরিণত হতে চলেছে, যার শেষ কোথায় তা কেউ জানে না। দেখা যাক কি হয়। আর সেই অপমানের জ্বালা আর বন্ধুদের উস্কানিতে বিকেলে ভার্সিটি থেকে বের হওয়ার সময় সাইরাকে একা পেয়ে সে তার পথ আটকিয়েছিল এবং গল্পের শুরুতেই সেই কথোপকথনগুলো হয়েছিল। কিন্তু সাইরার অহংকারী আচরণ তার জেদকে যেন আরও 100 গুণ বাড়িয়ে দিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই মেয়ের অহংকার আমি ভাঙবই। বিকেলে ভার্সিটির গেটের বাইরে চায়ের টং দোকানে বসে আড্ডা দিচ্ছিল আরিয়ান আর তার বন্ধুরা। ওই যে কারিয়ান, তোর ক্রাশ যাচ্ছে। সিয়ামের খোঁজাটা শুনে আরিয়ান সেদিকে তাকালো। দেখলো সাইরা তার পার্পল রঙের স্কুটিটা নিয়ে মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছে। সকালের ঘটনার পর থেকে তার মেজাজটা এমনিতেই খারাপ ছিল। সাইরাকে দেখে সেটা আরও বেড়ে গেল। আরিয়ান বিরক্ত হয়ে বলল, ওর কথা আমার সামনে বলবি না তো। মেয়েটার মুখ দেখলেও আমার মেজাজ খারাপ হয়ে যায়। কি ভাবে নিজেকে? হুম, কেন ভাই? গোলাপের শোক এখনো ভুলতে পারিসনি? চল, তোকে আজ একটা ফুলের টবই কিনে দিচ্ছি। ফাইজলামো করিস না। আজকের অপমানের পর ওর সাথে আমার সম্পর্ক এখন আদায় কাজ কলাই। দেখিস একদিন ওই মেয়েই আমার পেছনে ঘুরবে। সেই ঘুরে বালি বন্ধু, তার আগে তোর বাইকের তেল ফুরিয়ে যাবে। তারা যখন এসব কথা বলছিল ঠিক তখনই রাস্তার মোড়ে একটা ঘটনা ঘটল। একটা বেপরোয়া রিক্সাওয়ালা হঠাৎ করেই ভুল সাইড দিয়ে এসে সাইরার স্কুটির সামনে পড়ে গেল। সাইরা শেষ মুহূর্তে ব্রেক কষার চেষ্টা করলেও স্কুটির চাকাটা স্লিপ করে গেল। সে ভারসাম্য না রাখতে পেরে স্কুটি সহ রাস্তার উপর পড়ে গেল। টং দোকানের সবাই চিৎকার করে উঠল। আশেপাশের লোকজন ছুটে গিয়ে জটলা পাকাতে শুরু করলো। কিন্তু আরিয়ানের বন্ধুরা দেখল আরিয়ান তার চেয়ারে নেই। সে চায়ের কাপটা ফেলে ঝড়ের বেগে রাস্তার দিকে ছুটে গেছে। ভিড় টেলে আরিয়ান ভেতরে ঢুকলো। সে দেখল সারাকে কয়েকজন ধরে তোলার চেষ্টা করছে। তার সালোয়ার কামিজের কয়েক জায়গায় ধুলো আর কাদা লেগে ছিঁড়ে গেছে। কপাল আর হাঁটুতে বেশ খানিকটা ছিলে গিয়ে রক্ত পড়ছে। সে হয়তো ব্যথায় বা লজ্জায় কথাই বলতে পারছিল না। সরুন, সবাই একটু সরুন, বাতাস আসতে দিন। আরিয়ান প্রায় চিৎকার করে ভিড়টা সরালো। সে সাইরার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। আপু, আপনি ঠিক আছেন? খুব বেশি লেগেছে কি? সাইরা তাকে দেখে যেন আরো বেশি অপ্রস্তুত হয়ে গেল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বলল, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু দাঁড়াতে গিয়ে সে ব্যথায় কুকিয়ে উঠল। তার ডান পাটা মাটিতে ফেলতেই পারছিল না। কিছু হয়নি মানে? আপনার পা তো ফুলে গেছে। আরিয়ান তার সব জেদ রাগ ভুলে গিয়ে উদ্বিগ্ন গলায় বলল, আপনাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলুন আমার সাথে। আমার কোথাও যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আমার জন্য তোমার এত দরদ দেখাতে হবে না। দরদ দেখাচ্ছি না, মনুষ্যত্ব দেখাচ্ছি। নাকি আপনার অহংকারের ওজন এতটাই বেশি যে বিপদের সময়েও অন্যের সাহায্য নিতে আপনার সম্মানে লাগে? এখন যদি এখানে আপনার বাবা বা ভাই থাকতো তাহলেও কি আপনি একই কথা বলতেন?
এ কথাই সাইরা চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল আরিয়ানের কথাগুলো হয়তো রুট, কিন্তু সত্যি। আরিয়ানার কোনো কথার সুযোগ না দিয়ে তার বন্ধুদের ইশারায় ডাকলো। রাফি, তুই স্কুটিটা একটু সাইড করে রাখ, আর সিয়াম তুই রিক্সাওয়ালাকে সামলা। আমি আপুকে নিয়ে ফার্মেসিতে যাচ্ছি। এ বলে সে সাইরার সব আপত্তি, সব বাধা উড়িয়ে দিয়ে প্রায় জোর করে তার একটা হাত নিজের কাঁধের উপর তুলে নিল। এখন যদি আর একটাও কথা বলেছেন তাহলে কিন্তু আমি আপনাকে কোলে তুলে নেব। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করার আমার কোনো ইচ্ছে নেই, বাকিটা আপনার মর্জি। এই হুমকির পর সাইরা আর কথা বলার সাহস পেল না। সে চুপচাপ আরিয়ানের কাঁধে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে রাস্তার উল্টো দিকে থাকা ফার্মেসির দিকে এগিয়ে গেল। ফার্মেসিতে ঢোকার পর আরিয়ান তাকে একটা টুলে বসালো। আরিয়ান দোকানদারকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, ওনাকে একটু ভালো করে দেখুন তো, যা যা ওষুধ লাগে সব দিন। আর হ্যাঁ, ছড়ে যাওয়াটা বেশ গভীর মনে হচ্ছে, একটা টিটেনাস ইনজেকশন? কথাটা শেষ হওয়ার আগেই সাইরার মুখ থেকে প্রায় আর্তনাদের মতো একটা শব্দ বেরিয়ে এলো। তার বড় বড় চোখ দুটো ভয়ে আরো বড় হয়ে গেছে, মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে, একেবারে সাদা। আরিয়ান তার এই অবস্থা দেখে অবাক হয়ে গেল। কি হলো? ইনজেকশনের নাম শুনে আপনার মুখটা এমন হয়ে গেল কেন, যেন আপনাকে ফাঁসির রায় শোনানো হয়েছে? সাইরা ঢোক গিলে প্রায় ফিস ফিস করে বলল, কে কে বলেছে ইনজেকশন দিতে হবে? আমার কোনো ইনজেকশন লাগবে না, আমি ঠিক আছি। আমাকে শুধু একটা ব্র্যান্ডেড লাগিয়ে দেন। ভয় পাচ্ছেন ম্যাম? আরে এটা তো সামান্য একটা ইনজেকশন, পিঁপড়ে কামড় দেওয়ার মতো লাগবে। আমার পিঁপড়ের কামড়ও সহ্য হয় না। প্লিজ প্লিজ, ইনজেকশন ছাড়া অন্য কোনো ওষুধ থাকলে দিন। দোকানদার হেসে ফেলেন। আরিয়ান এবার ব্যাপারটা বুঝতে পারল। ডিপার্টমেন্টের যে সিনিয়র আপুকে সবাই বাঘের মতো ভয় পায়, সে কি না একটা ছোট্ট সুইকে ভয় পায়? এই আবিষ্কারটা তার কাছে এতটাই মজার লাগলো যে সে হাসি চেপে রাখতে পারল না। আরিয়ান তার সামনে ঝুঁকে এসে দুষ্টামি করে বলল, সিরিয়াসলি আপু, আপনি ইনজেকশন ভয় পান? আমি তো ভেবেছিলাম আপনি হয়তো ইনজেকশনকেই ভয় দেখান। কি ইমেজ ছিল আপনার আমার চোখে, আর কি হয়ে গেল? চুপ করো তুমি। আমার যেটা ভয় লাগে সেটা নিয়ে তোমার মজা করতে হবে না। আরে মজা কোথায় করলাম, আমি তো শুধু ভাবছি ব্যাপারটা কত রোমান্টিক। না মানে দেখুন, বাইরে থেকে আপনি কতটা কঠিন, কতটা রাশভারী, কিন্তু ভেতরে ভেতরে আপনি একটা ছোট্ট শিশুর মতো, যে কিনা একটা সুই দেখলেই। সে কথা শেষ না করে হাসতে লাগলো। সাইরার রাগী অসহায় মুখটা দেখে তার খুব মায়া হচ্ছিল। সে দোকানদারকে ইশারায় ইনজেকশন রেডি করতে বলল। তারপর সাইরার পাশে বসে তার মনোযোগ ঘোরানোর জন্য বলল, আচ্ছা, চোখ বন্ধ করুন তো। কেন? আরে করুনই না বলছি। সাইরা অনিচ্ছা সত্ত্বেও চোখ বন্ধ করলো। ঠিক সেই মুহূর্তে আরিয়ান কিছু না বলে আলতো করে তার একটা হাত নিজের হাতের মধ্যে তুলে নিল। তার এই অপ্রত্যাশিত স্পর্শে সাইরার সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। সে চমকে চোখ খুলতে চাইলে আরিয়ান নরম গলায় বলল, না, চোখ খুলবেন না, শুধু আমার কথা শুনুন। ভাবুন তো, আমরা এখন ভার্সিটির ক্যাম্পাসে নেই, আছি কক্সবাজারের সমুদ্রের ধারে। খুব সুন্দর বাতাস দিচ্ছে, আর সেই বাতাসে আপনার কিছু চুল পিছনে উঠছে, আর কয়েকটা চুল আপনার মুখে এসে পড়ছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে, আর আমি আপনার জন্য ঝিনুক কুড়াচ্ছি। আরিয়ান যখন সব আবল তাবল কথা বলে যাচ্ছিল, ঠিক সেই ফাঁকে দোকানের নিঃশব্দে ইনজেকশনটা দিয়ে দিলেন। সাইরা টেরি পেল না। কাজ শেষ ম্যাডাম। দোকানদারের কথায় সাইরার ঘোর কাটল। সে চোখ খুলে দেখল ইনজেকশন দেওয়া হয়ে গেছে। সে অবাক হয়ে একবার তার হাতের দিকে, আরেকবার আরিয়ানের মুখের দিকে তাকাচ্ছিল। কখন দিলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরিয়ান তার হাতটা এখনো চায়নি। সে মুচকি হেসে বলল, এটাই তো আমার জাদু। আমি সাথে থাকলে আপনি কোনো কষ্টই টের পাবেন না সিনিয়র আপু, সেটা শুয়ের ব্যথা হোক বা জীবনের। এই কথাটাই আর কোনো দুষ্টামি ছিল না, ছিল একরাশ আন্তরিকতা আর নির্ভরতা। সাইরা কোনো উত্তর দিতে পারল না। সে শুধু আরিয়ানের ধরা হাতটার দিকে আর তার হাসি মুখটার দিকে তাকিয়ে রইল।
তার মনে হলো এই ছেলেটার দুষ্টুমির আড়ালে যে একটা যত্নশীল মন লুকিয়ে আছে, সেটা হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর আবিষ্কার। পায়ে ড্রেসিং করার সময় সাইরা ব্যথায় চোখ বন্ধ করে রেখেছিল। আরিয়ান যখন তার পাশে দাঁড়িয়েছিল, ঠিক যেন একজন অভিভাবকের মতো, সে সাইরার সাথে নরম সুরে কথা বলে তার মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল। আপনি স্কুটি চালানো শিখলেন কবে? লাইসেন্স আছে তো, নাকি আমার মতোই ফ্রড করে বানিয়েছেন? সাইরা চোখ না খুলেই বিরক্ত গলায় বলল, তোমার মতো ফ্রড করার স্বভাব আমার নেই। বাহ, তার মানে ব্যথা পেলেও আপনার মুখের ধার কমে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি ছোটবেলায় কখনো সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন? আমার তো মনে হচ্ছে এটাই আপনার জীবনের প্রথম অ্যাক্সিডেন্ট। এমনভাবে ভয় পাচ্ছেন যেন এক্ষুনি কেঁদে ফেলবেন। আমার কান্না পাচ্ছে কি হাসি পাচ্ছে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। ভাবতে তো হবেই, আপনি তো এখন আমার দায়িত্বে আছেন। আপনার কিছু হলে তো আপনার বাবা আমাকেই ধরবেন, বলবেন আমার জন্যই নাকি আপনার এই অবস্থা। তাদের এই মিষ্টি খুনসুটির মধ্যেই ড্রেসিং করা শেষ হলো। আরিয়ান বিল মিটিয়ে দিয়ে সাইরাকে বলল, চলুন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। কিভাবে? এই ভাঙা পা নিয়ে স্কুটি চালিয়ে নাকি রিকশায়? যদি রাস্তায় আবার কিছু হয়, দেখুন সকালের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। ওটা একটা ফাইজলামি ছিল, আমি মানছি, কিন্তু এখন আমি কোনো মজা করছি না। প্লিজ জেদ করবেন না। আরিয়ানের কণ্ঠের আন্তরিকতা সাইরাকে স্পর্শ করলো। এই প্রথমবার সে আরিয়ানের ছেলে মানুষের রূপটার বাইরে তার ভেতরের একজন দায়িত্বশীল যত্নশীল মানুষকে দেখতে পেল। যে ছেলেটা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, সেই ছেলেই এখন তার জন্য এতটা চিন্তা করছে। সে আর আপত্তি করল না, চুপচাপ মাথা নেড়ে রাজি হয়ে গেল। আরিয়ান একটা সিএনজি দেখে তাকে সাবধানে ভেতরে বসালো। সে নিজেও তার পাশে বসলো। সিএনজি যখন চলতে শুরু করলো, তখন বাইরে সন্ধ্যা নামছে। সাইরা কাছের বাইরে তাকিয়েছিল, কিন্তু তার সমস্ত মন জুড়ে এখন শুধু একটাই নাম ঘুরপাক খাচ্ছিল। আরিয়ান এক অচেনা, এক অদ্ভুত জুনিয়র, যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমার ভাবনার পুরো পৃথিবীকে ওলটপালট করে দিয়েছে। কে এই জুনিয়র ছেলেটা? পরের দিন সকালে ভার্সিটিতে ঢুকেই আরিয়ানের মেজাজটা খারাপ হয়ে গেল। তার বন্ধুরা তাকে দেখে গতকালের অ্যাক্সিডেন্টের ঘটনা নিয়ে মজা করতে শুরু করেছে। রাফি তার কাঁধে চাপড় মেরে বলল, কিরে আরিয়ান হিরো, শুনলাম কালকে তুই নাকি তোর ক্রাশকে বাঁচিয়েছিস। একেবারে হিন্দি সিনেমার এন্ট্রি। মারামারি টারামারি কিছু করিসনি তো রিক্সাওয়ালার সাথে? আরিয়ান তো এখন আর আমাদের সাথে কথাই বলবে না। সায়রা আপুর পার্সোনাল বডিগার্ড হয়ে গেছে। তা ভাই, ডিউটি কত ঘন্টার? স্যালারি নিয়ে কথা হয়েছে কিছু? তোরা থামবি? মেয়েটা ব্যথা পেয়েছে আর তোদের ফাজলামি শুরু হয়ে গেছে। ওর জায়গায় তোদের বোন থাকলেও কি তোরা এটাই করতি? আরিয়ানের এই অপ্রত্যাশিত গম্ভীর উত্তরে তার বন্ধুরা চুপ হয়ে গেল। তারা বুঝতে পারল আরিয়ান এখন আর সাইরার ব্যাপারটা নিয়ে মজা করার মেজাজে নেই। ঠিক তখনই আরিয়ানের চোখ পড়ল ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের বারান্দার দিকে। সে দেখল সাইরা ক্লাসের জন্য যাচ্ছে। তার হাঁটা চলাই স্পষ্ট কষ্টের ছাপ। সে ডান পাটা মাটিতে ফেলতে গিয়ে বারবার কেঁপে উঠছে। দৃশ্যটা দেখে আরিয়ানের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তার মনে হলো গতকাল এই র্যাক দেওয়ার ঘটনাটা না ঘটলে সাইরা আপু হয়তো এতটা অপমানিত হয়ে ভার্সিটি থেকে বের হতো না, আর ওই অ্যাক্সিডেন্টটাও হয়তো ঘটতো না। এক ধরনের অপরাধবোধ তাকে ঘিরে ধরল। আমি একটু আসছি। এই বলে সে বন্ধুদের রেখে দ্রুত সাইরার দিকে এগিয়ে গেল। সাইরা ক্লাসরুমের দিকে যাওয়ার জন্য সিঁড়িতে ওঠার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। প্রত্যেকটা ধাপে পা রাখতেই তার মুখটা ব্যথায় কুঁচকে যাচ্ছিল। সে যখন ভাবছিল কিভাবে দোতলায় উঠবে, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো আরিয়ান। তার হাতে একটা লাল গোলাপ, তবে আসল নয়। রাস্তার পাশে ফেরিওয়ালারা যে ধরনের সস্তা প্লাস্টিকের গোলাপ বিক্রি করে, সেরকম একটা। গোলাপটার একটা পাপড়ি আবার ভাঙ্গা। সাইরা তাকে দেখে বুড়ো কুচকে বিরক্ত গলায় বলল, আবারও? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? কালকে অপমানের পর আবার আমার সামনে এসে দাঁড়িয়েছো এই সস্তা জিনিসটা নিয়ে। সস্তা হলেও এটার একটা সুবিধা আছে আপু,
কালকে আপনি আসলটা পায়ের নিচে পিষে ফেলে দিয়েছিলেন। বেচারার খুব লেগেছিল নিশ্চয়ই, কিন্তু এটার কোনো কষ্ট নেই, কোনো অনুভূতি নেই। এটাকে আপনি যত খুশি ফেলতে পারেন, ভাঙতে পারেন, কিচ্ছু বলবে না, ঠিক আমার মতো। তার এই অদ্ভুত কথাই আর সংলাপে সাইরা কিছুটা থমকে গেল। আরিয়ান আবার বলতে লাগলো, আর হ্যাঁ, আমি সরি বলতে আসিনি, কারণ আমি জানি আমার ভুলের জন্য সাধারণ সরি যথেষ্ট নয়। তাই আমি প্রায়শ্চিত্ত করতে এসেছি। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, আপনার এই পায়ের ব্যথার জন্য, এই খোঁড়াতে খোঁড়াতে হাঁটার জন্য কোথাও না কোথাও আমি দায়ী। আজ থেকে আগামী 1 সপ্তাহ আপনার ক্লাসের সমস্ত নোট লেখার দায়িত্ব আমার। আপনাকে ক্লাসে শুধু বসে থাকতে হবে, একটা অক্ষরও লিখতে হবে না। এটা আপনার উপর আমার জোরপূর্বক চাপিয়ে দেওয়া শাস্তি, যা আপনাকে মেনে নিতেই হবে। সাইরা তার এই অদ্ভুত ক্ষমা চাওয়ার ভঙ্গি আর জোরপূর্বক শাস্তি দেওয়ার কথা শুনে বেচারি হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। মনে মনে বলে, যে ছেলেটা কালকেও আমার সাথে এত রুক্ষভাবে কথা বলেছে, সে আজ এমন ভাবে কথা বলছে। সাইরা তার স্বাভাবিক গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করে বলল, আমার নোট লেখার জন্য তোমাকে ভাবতে হবে না, আমি নিজেই ম্যানেজ করে নিতে পারবো। একদমই না, এটা আমার প্রায়শ্চিত্তের অংশ। আপনি যদি এটা মেনে না নেন তাহলে আমি ধরে নেব আপনি আমাকে ক্ষমা করেননি। আর তাহলে আমি প্রতিদিন আপনার পথের সামনে এই ভাঙা গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকব, পুরো ভার্সিটির লোকজনের সামনে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি প্রতিদিন সবার সামনে হাসির পাত্র হতে চান, নাকি চুপচাপ আমার শাস্তিটা মেনে নেবেন? আরিয়ানের এই মিষ্টি হুমকির সামনে সাইরা আর কিছু বলার থাকলো না। সে বুঝতে পারছিল এই ছেলের সাথে জেদ করে যেতে প্রায় অসম্ভব। আর সত্যি বলতে তার এই অভিনব ক্ষমা চাওয়ার ভঙ্গিটা তার ভেতরে বরফশীতল দেওয়ালকে কোথাও যেন একটা উষ্ণতার আঁচড় কেটেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। জো হুকুম সিনিয়র আপু। আমার নোটবুকে কোনো কাটাকাটি, কোনো আঁকা আঁকি কিচ্ছু চলবে না। হাতের লেখা একদম পরিষ্কার হতে হবে, আর প্রতিদিনের নোট প্রতিদিন আমাকে বুঝিয়ে দিতে হবে। আরিয়ান একটা স্যালুট দিয়ে বলল, ডান। আপনার নোটবুক এখন আমার পবিত্র দায়িত্ব। কথা দিচ্ছি, কাজ শেষ হওয়ার পর আপনি নিজের হাতে লেখার সাথে আমার লেখা মেলাতে পারবেন না। আর হ্যাঁ, সে সাইডার কানে কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আপনার জন্য সিঁড়ি দিয়ে ওঠাটা বেশ কষ্টকর হবে। আমার কাঁধে ভর দিয়ে চলুন, একেবারে ক্লাসের দরজা পর্যন্ত সার্ভিস দিয়ে আসবো। এটাও কিন্তু প্রায়শ্চিত্তেরই অংশ, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তার এই ঘনিষ্ঠতায় সাইডার সারা শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। তার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। সে কিছু বলার আগেই আরিয়ান তার হাতটা ধরে সিঁড়ির রেলিংয়ের বদলে নিজের কাঁধে রেখে দিল। চলুন ম্যাডাম, আপনার ক্লাস শুরু হয়ে যাবে। সাইডা আর কোনো আপত্তি করতে পারল না। সে চুপচাপ আরিয়ানের কাঁধে ভর দিয়ে সিঁড়ি ভাঙতে লাগলো। তার মনে হচ্ছিল সে যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। তার মন বলছে, যে ছেলেটাকে আমি গতকালও ঘৃণা করেছিলাম, আজ তারই কাঁধে ভর দিয়ে হাঁটতে আমার একটুও খারাপ লাগছে না কেন, বরং এক ধরনের নিরাপদ অনুভূতি হচ্ছে। আমি একটা গরম মেজাজি মেয়ে, আমার ব্যবহারে সবাই ভয় পায়, সবার সাথেই রাগে মুডে কথা বলি, কিন্তু এই ছেলেটার সাথে এইসব করতে পারছি না কেন? কেন তাকে আমি রাগ দেখাতে পারছি না? কেন তার অধিকারগুলো আমার ভালো লাগছে? তার মানে কি আমার শান্ত গোছানো জীবনে এই ডানপিটে জুনিয়র ছেলেটা এক বড়সড় ঝড় তুলতে চলেছে? এক সপ্তাহ পর লাইব্রেরির এক কোণে বসে আরিয়ান একটা মোটা নোটবুক সাইরার দিকে এগিয়ে দিল। গত 7টা দিন সে সত্যি তার কথা রেখেছে। প্রতিদিন নিয়ম করে সাইরা সব ক্লাসে অংশ নিয়েছে, মনোযোগ দিয়ে লেকচার তুলেছে এবং বিকেলবেলা সাইরাকে সেই নোটগুলো বুঝিয়ে দিয়েছে। এই নিন আপু, আপনার গত 1 সপ্তাহের সমস্ত ক্লাসের নোট, একেবারে A to Z, পাই টু পাই। আশা করি আমার হাতের লেখা আপনার ওই প্রোগ্রামিং কোডের চেয়ে বেশি জটিল মনে হবে না। সাইরা নোটবুকটা হাতে নিল। ধন্যবাদ, তোমার জন্য আমার অনেক সুবিধা হয়েছে, না হলে এই ভাঙা পা নিয়ে ক্লাস করা আর নোট লেখা দুটোই খুব কঠিন হয়ে যেত। আরিয়ান তার চেয়ারটা টেনে সাইরার আরো কাছে এসে বসল। আরে ধন্যবাদ কেন? এটা তো আমার শাস্তি ছিল।
আর সত্যি বলতে আপনার মতো একজন টপারের ক্লাসগুলো করে আমারও অনেক লাভ হয়েছে। অনেক কিছু শিখতে পারলাম যা আমি নিজের ক্লাসেও শিখি না। তার মানে তুমি নিজের ক্লাসে মনোযোগ দাও না? মনোযোগ তো দেই, কিন্তু আমাদের টিচাররা তো আপনার মতো এত সুন্দর করে পড়ান না, তাই মনোযোগটা বারবার এদিক ওদিক চলে যায়। আমি আবার কখন পড়ালাম? ওই যে প্রতিদিন বিকেলবেলা যখন আপনি আমার লেখা নোটগুলো চেক করতেন আর আমার ভুলগুলো ধরিয়ে দিতেন, তখন আপনাকে টিচারের চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। শুধু হাতে একটা বেত ছিল না, এই আর কি। থাকলে হয়তো 2-4 ঘা বসিয়েও দিতেন। তার এই কথাই সাইরা না হেসে পারল না। গত এক সপ্তাহে সে আরিয়ানের সাথে মিশে বুঝতে পেরেছে ছেলেটার মুখে কোনো কিছুই আটকায় না, কিন্তু তার মনটা একদম পরিষ্কার। সাইরা নোটবুকের পাতা উল্টাতে উল্টাতে বলল, তোমার হাতের লেখা কিন্তু সত্যি খুব সুন্দর। এত সুন্দর করে গুছিয়ে লিখেছো, মনেই হচ্ছে না এটা কোনো ছেলের হাতের লেখা। কমপ্লিমেন্ট নাকি ইনসাল্ট ঠিক বুঝলাম না, তবে আপনার মতো একজন পারফেকশনিস্টের কাছ থেকে প্রশংসা পাওয়া মানে আমার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট। আজকের দিনটা ক্যালেন্ডারে গোল করে দাগ দিয়ে রাখতে হবে। সাইরা তার কথাই পাত্তা না দেওয়ার ভান করে নোটবুকের পাতা উল্টাচ্ছিল। সে যখন শেষ পাতায় পৌঁছালো তখনই হঠাৎ করেই থেমে গেল। তার চোখ দুটো আটকে গেল পৃষ্ঠার নিচের দিকে কোণায় লেখা ছোট্ট কয়েকটা লাইনের উপর। হাতের লেখাটা আরিয়ানেরই, কিন্তু খুব যত্ন করে লেখা। আপনার রাগী চোখের আড়ালে যে একটা সুন্দর মন আছে, সেটা আবিষ্কার করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রায়শ্চিত্ত এর সময়টা হয়তো আজ শেষ, কিন্তু আপনার সাথে কাটানো এই কয়েকটা দিনের স্মৃতি আমার সারা জীবন মনে থাকবে। পায়ের যত্ন নেবেন সিনিয়র আপু। ছোট্ট কয়েকটা লাইন, কিন্তু এর গভীরতা ছিল অনেক। সাইরার বুকের ভেতরটা ধক করে উঠল। সে একবার চিরকুটটার দিকে, আরেকবার আরিয়ানের মুখের দিকে তাকালো। আরিয়ান তখন অন্যদিকে তাকিয়ে বই দেখার ভান করছে, যেন সে কিছুই জানে না। কিন্তু তার কানের পাশটা যে লাল হয়ে আছে সেটা সাইরার চোখ এড়ালো না। এই ছোট্ট চিরকুট, এই সহজ সরল কথাগুলো সাইরার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করলো। তার মনে হলো কেউ যেন তার কঠিন খোলসের ভেতরে নরম অংশটাকে আলতো করে ছুঁয়ে দিয়েছে। যে আরিয়ানকে সে এতদিন শুধু একজন ডানপিটে ফাজিল ছেলে হিসাবেই দেখে এসেছে, আজ প্রথমবার তার ছেলে মানুষের আড়ালে লুকিয়ে থাকা গভীরতাটা, তার আন্তরিকতাটা অনুভব করলো। সাইরা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, এটা এটা কি? কোনটা? ও ওইটা? আরে ও কিছু না, নোট লিখতে লিখতে হাত চলছিল, তাই এমনি 2 লাইন লিখে ফেলেছি। আপনি চাইলে ছিঁড়ে ফেলে দিতে পারেন। সাইরা আগে চেয়ে নরম গলায় বলল, ফাজলামো করো না, ধন্যবাদ। আবারও ধন্যবাদ। আজকে তো দেখি মনে হচ্ছে ধন্যবাদ দিবস। ব্যাপার কি আপু, আপনার কি শরীর টরীর খারাপ নাকি আমার হাতের লেখা দেখে প্রেমে টেমে পড়ে গেলেন? চুপ করো ফাজিল। সাইরা ধমক দিল। তার গালের কোণে যে লজ্জার আভা ফুটে উঠেছে সেটা আরিয়ানের চোখ এড়ালো না। সে নোটবুকটা বন্ধ করে ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল, আরে এখনই উঠবেন? আজকে আমার শাস্তির শেষ দিন, এই উপলক্ষে একটা সেলিব্রেশন তো হতেই পারে, তাই না? চলুন ফুচকা খাই। আমার ফুচকা ভালো লাগে না। তাহলে চটপটি নাকি আইসক্রিম? আরে কিছু তো একটা বলুন, আপনার পছন্দের কিছু তো আছে নাকি আপনি শুধু বই খান? আমার এখন কোথাও যাওয়ার ইচ্ছে নেই। সাইরা তার স্বাভাবিক গাম্ভীর্য ফিরিয়ে আনার চেষ্টা করে বলল, ঠিক আছে, যেতে হবে না, আপনি এখানেই বসুন। আমি 10 মিনিটের মধ্যে আপনার জন্য এমন কিছু নিয়ে আসবো যা আপনি না করতে পারবেন না। এই বলে সে কোনো উত্তরের অপেক্ষা না করে লাইব্রেরি থেকে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। সাইরা তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে নিজের অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। সে আবার নোটবুক বের করে শেষ পাতাটা খুলল। সে বিড়বিড় করে বলল, পাগল একটা। আর পরম মমতায় চিরকুটটার ওপর হাত বোলাতে লাগলো। সে বুঝতে পারছিল তার গোছানো শান্ত বরফ শীতল জীবনে এই ডানপিটে জুনিয়র ছেলেটা এক অপ্রত্যাশিত বসন্তের হাওয়া নিয়ে এসেছে, যে হাওয়াই তার এতদিনের সব নিয়ম সব অহংকার খড়কুটোর মতো উড়ে যেতে শুরু করেছে। এখন দেখার বিষয় হলো তাদের এই নীরব ভালোবাসার কোনো কালো মেঘ যেন চলে না আসে। দর্শক, আপনাদের কি মনে হয় কিছু টুইস্ট কি
আসতে চলেছে? অবশ্যই আসতে চলেছে। আপনারা এসব চিন্তা না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইব্রেরিতে সাইরা একা একা বসে আরিয়ানের জন্য অপেক্ষা করছে। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর ভাবছে, ছেলেটা এমন কি আনতে গেল যা আমি না করতে পারবো না? 10 মিনিট পেরিয়ে প্রায় 15 মিনিট হয়ে গেছে। উফ, বিরক্তিকর। সাইরা বিরক্তি বাড়তে শুরু করেছে। সে যখন উঠে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আরিয়ান হন্তদন্ত হয়ে লাইব্রেরিতে ঢুকলো। সরি, একটু দেরি হয়ে গেল আপু। আরে উঠছেন কেন? বসুন বসুন। আরিয়ান হাতে একটা মাঝারি আকারের শপিং ব্যাগ। সে বেশ হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। দেখেই বোঝা যাচ্ছে সে প্রায় দৌড়ে ফিরেছে। সাইরা ভুরু কুচকে বলল, এতক্ষণ লাগে? 10 মিনিটের কথা বলে 15-20 মিনিট লাগিয়েছো। আর এটা কি নিয়ে এসেছো? লাইব্রেরিতে বাইরের খাবার আনা নিষেধ, তুমি কি জানো না? জানি সবই জানি, কিন্তু যা এনেছি তা দেখলে লাইব্রেরিয়ান ম্যাডামও হয়তো নিষেধ করতে পারবেন না। চোখ বন্ধ করুন। আবারও চোখ বন্ধ? তোমার এই চোখ বন্ধ করার খেলাটা আমার একদম পছন্দ না। আরে করুনই না প্লিজ, মাত্র 1 মিনিটের জন্য আমার উপর বিশ্বাস রাখতে পারেন। এবার কোনো ইনজেকশন নেই। তার অনুরোধে সাইরা অনিচ্ছা সত্ত্বেও চোখ বন্ধ করলো। সে শুনল আরিয়ান তার ব্যাগ থেকে খসখস করে কিছু একটা বের করছে। তারপর তার নাকে এসে লাগলো খুব পরিচিত মিষ্টি একটা গন্ধ। এবার চোখ খুলুন। সাইরা চোখ খুলতেই বিস্ময়ে তার মুখটা হা হয়ে গেল। তার সামনে টেবিলে বইপত্রের পাশে আরিয়ান খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে গরম গরম ধোয়া ওঠা প্লেট পুরান ঢাকার বিউটি লাচ্ছির স্পেশাল চিকেন চাপ আর পরোটা। সাথে আছে একটা ছোট্ট বাটিতে পেঁয়াজ আর লেবু। লাচ্ছির দোকানটা ভার্সিটির থেকে বেশ দূরে, আর বিকেলবেলায় সেখানে যা ভিড় থাকে তাতে 15 মিনিটে ফিরে আসা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এটা তুমি কোথায় পেলে? সাইরার কণ্ঠস্বরে রাজ্যের বিস্ময়। সে তার প্রিয় খাবারটার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। পাওয়া যায়। আমার সোর্সের জোর আছে। বাইক নিয়ে উড়ে এসেছি শুধু আপনার জন্য। এখন তাড়াতাড়ি খাওয়া শুরু করুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, লাইব্রেরিয়ানের টেনশন করবেন না, ওনাকেও ম্যানেজ করার ব্যবস্থা আমি করে ফেলেছি। সে পাশের চেয়ারে রাখা আরেকটি ছোট্ট প্যাকেট দেখিয়ে বলল, ওটা ওনার জন্য, ভেতরে গরম জিলাপি আছে। সাইরা আর কিছু বলতে পারল না। সে ভাবতেই পায়নি আরিয়ান তার পছন্দের কথা এতটুকু খেয়াল রেখেছে। সে কিছুদিন আগে কথা চলে একবার আরিয়ানকে বলেছিল যে তার বিউটি লাচ্ছির চাপটা খুব পছন্দ। ছেলেটা যে সেই কথাটা মনে রেখেছে, এত কষ্ট করে শুধু তার জন্য এটা নিয়ে আসবে, তা ছিল তার কল্পনারও বাইরে। আরিয়ান একটা পরোটা ছিঁড়ে চাপের টুকরোর সাথে মেখে সাইরার মুখের সামনে ধরে বলল, কি হলো, তাকিয়ে কি দেখছেন? নাকি আমি খাইয়ে দেব? সেটাও কিন্তু আমি খুব ভালো পারি। তার এই আন্তরিক পাগলামিতে সাইরা সব প্রতিরোধ ভেঙে গেল। তার চোখ দুটো চিকচিক করে উঠল। সে আর কোনো কথা না বলে আরিয়ানের হাত থেকে খাবারের লোকমাটা মুখে তুলে নিল। সেই মুহূর্তে লাইব্রেরির সেই নীরব কোণায় বইয়ের স্তূপের পাশে বসে তাদের দুজনের এই চুপচাপ খাবার শেয়ার করার দৃশ্যটা যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতায় পরিণত হলো। সাইরা বুঝতে পারল এই ছেলেটার ভালোবাসার প্রকাশ হয়তো আর 10টা মানুষের মতো নয়, কিন্তু তার আন্তরিকতার গভীরতা হয়তো অন্য যে কারো চেয়ে অনেক বেশি। এভাবে চলতে চলতে বেশ কয়েকটি মাস কেটে যায়। এই যে হ্যালো, এক্সকিউজ মি টপার আপু, আপনি কি এই টেবিলটা আপনার নামে রেজিস্ট্রি করে নিয়েছেন নাকি? আমি গত 10 মিনিট ধরে পুরো লাইব্রেরি ঘুরে একটাও খালি জায়গা পেলাম না। আপনার পাশের চেয়ারটা তো খালি পড়ে আছে, একটু বসতে পারি? ফাইনাল পরীক্ষার আগের রাত। সেন্ট্রাল লাইব্রেরির রিডিং রুমটা প্রায় কানায় কানায় পূর্ণ। সবাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। সাইরা তার বইয়ের স্তূপের মধ্যে প্রায় মুখ ডুবে গিয়েছিল। আরিয়ানের গলার স্বরে সে চমকে মুখ তুলে তাকালো। সাইরা বিরক্তি গলায় জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? তোমার না বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করার কথা ছিল? ওদের গ্রুপ স্টাডি মানে তো গ্রুপে বসে পাবজি খেলা। আরিয়ান চেয়ারটা টেনে বসতে বসতে বলল, তার চেয়ে আপনার মতো একজন জ্ঞানীর পাশে বসে পড়লে যদি আমার মাথাতেও দুটো ভালো বুদ্ধি ঢোকে। অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ।
সাইরা কিছু বলার আগে সে বসে পড়ে আর আপত্তি করল না। সে আবার নিজের বইয়ে মনোযোগ দিল, কিন্তু আরিয়ানের উপস্থিতি আর মনোযোগে বারবার ব্যাঘাত ঘটছিল। ছেলেটা এক মুহূর্ত স্থির হয়ে বসতে পায় না। কখনো সে কলম দিয়ে টেবিলে ড্রাম বাজাচ্ছে, কখনো শীষ দেওয়ার চেষ্টা করছে, আবার কখনো হাই তুলতে গিয়ে এমন শব্দ করছে যেন কুমির ডাকছে। তুমি কি একটু শান্ত হয়ে বসতে পারো না? এটা লাইব্রেরি, তোমার বেডরুম নয়। তোমার জন্য আমার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব তো হবেই। আমার মতো একজন হ্যান্ডসাম ছেলে পাশে বসে থাকলে পড়াশোনায় মনোযোগ রাখা কি এতই সোজা? আমি হলে তো বই ফেলে আমার দিকেই তাকিয়ে থাকতাম। অসহ্য। আচ্ছা আপু, একটা বাজি ধরবেন? তোমার সাথে বাজি ধরার মতো ফালতু সময় আমার নেই। আরে শুনুনি না, এটা পড়াশোনা সম্পর্কিত বাজি। এই যে অপারেটিং সিস্টেমের এই ৫ম চ্যাপ্টারটা, চলুন দেখি কে কার আগে পড়া শেষ করে সামারি লিখতে পারে। যে জিতবে সে হারার পার্টির কাছ থেকে ১ কাপ কফি পাবে। রাজি? এই অদ্ভুত চ্যালেঞ্জটা শুনে সাইরার ভেতর যে ঘুমন্ত প্রতিযোগিতা ছিল সে যেন জেগে উঠল। সে আরিয়ানের দিকে তাকিয়ে চ্যালেঞ্জের দৃষ্টিতে বলল, ঠিক আছে, কিন্তু কফি নয়। যে হারবে সে বিজয়ীকে 1 সপ্তাহ ধরে স্যার বা ম্যাডাম বলে ডাকবে, আর সবার সামনে। ডান। তাহলে রেডি, স্টেডি, গো। এরপর শুরু হলো তাদের অসম প্রতিযোগিতা। দুজনই যেন পড়া নয়, যুদ্ধে নেমেছে। সময়ে যত গড়াচ্ছে রাত তত বাড়ছে। লাইব্রেরির ভিড়টাও ধীরে ধীরে কমে আসছে। রাত প্রায় 1টা বাজে। লাইব্রেরিয়ান এসে জানিয়ে গেলেন আর মাত্র 1 ঘন্টা খোলা থাকবে। সাইরা সারাদিন ক্লাস আর পড়াশোনার চাপে খুব ক্লান্ত ছিল। তার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছিল। সে আরিয়ানের দিকে তাকিয়ে দেখল সে তখনও মনোযোগ দিয়ে পড়ে যাচ্ছে। সাইরা ভাবল আর মাত্র কয়েকটা পৃষ্ঠা বাকি, শেষ করে উঠবে। এই ভাবতে ভাবতে সে কখন যে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। আরিয়ান তার সামারি লেখা শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখল সে প্রায় 10 মিনিট আগেই জিতেছে। সে বিজয়ের হাসি হেসে সাইরার দিকে তাকাতেই দেখল সে ঘুমিয়ে পড়েছে। তার খোলা চুলগুলো মুখের উপর এসে পড়ছে, নিঃশ্বাসের তালে তালে আলতো করে উঠছে। ঘুমের মধ্যে তাকে এতটাই নিষ্পাপ, এতটাই শান্ত দেখাচ্ছিল যে আরিয়ানের ভেতরটা কেমন যেন নরম হয়ে গেল। তার আর জেতার আনন্দটা উদযাপন করতে ইচ্ছে করল না। ডিসেম্বরের শেষ রাতে বেশ ঠান্ডা, লাইব্রেরির এসিটাও চলছে। আরিয়ান দেখল সাইরের গায়ে শুধু একটা পাতলা কুর্তি। সে কোনো শব্দ না করে নিজের কাঁধে থাকা মোটা চাদরটা আলতো করে তার গায়ে জড়িয়ে দিল। তারপর নিঃশব্দে বাইরে গিয়ে লাইব্রেরির সামনে টং দোকান থেকে 2টো ধোয়া ওঠা কফির কাপ নিয়ে এলো। একটা কাপ সে সাইরার পাশে বইয়ের উপর রাখা একটা চিরকুটের উপর রাখলো। চিরকুটে লেখা, বাজিটা আমি জিতেছি সিনিয়র আপু, তাই আপনার কফিটা আমাকেই খাওয়াতে হলো। আর হ্যাঁ, ঘুমের মধ্যে আপনাকে ঠিক বাচ্চাদের মতো দেখাই। কাল থেকে আপনাকে ম্যাডাম ডাকার জন্য প্রস্তুত থাকবেন। ঠিক তখনই লাইব্রেরিয়ান এসে লাইট বন্ধ করে তাড়া দিলেন। আরিয়ান সাইরাকে ডাকবে কিনা দ্বিধায় পড়ল। তারপর সে আলতো করে তার কাঁধে হাত রাখলো। আপু আপু উঠুন, লাইব্রেরি বন্ধ হয়ে যাবে। হালকা স্পর্শে সাইরার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে নিজেকে আরিয়ানের চাদরে জন অবস্থায় দেখে এবং সামনে কফির কাপটা দেখে অপ্রস্তুত হয়ে গেল। তার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমি আমি কখন ঘুমিয়ে পড়লাম? কিছুক্ষণ আগে। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। এত রাতে একা যাওয়াটা ঠিক হবে না। তোমাদের বাসা এইদিকেই নাকি? হ্যাঁ, আপনার বাসা থেকে 2টো গলি পরেই তো। আমি তো প্রায়ই দেখি আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যান। ভাবতাম এত ভাব নিয়ে হাঁটেন কেন। আজ বুঝলাম এটা ভাব নয়, আসলে আপনার পার্সোনালিটিটাই এমন। সাইরা তার কথায় আর রাগ করতে পারল না। সে চুপচাপ উঠে দাঁড়ালো। লাইব্রেরি থেকে বের হওয়ার পর দেখল বাইরে বেশ ঠান্ডা আর রাস্তাটাও একেবারে ফাঁকা। আরিয়ানের উপস্থিতিটা সেই মুহূর্তে তার কাছে খুব ভরসাপূর্ণ মনে হলো। এভাবেই ফাইনাল পরীক্ষা শেষ হলো। ভার্সিটিতে এখন ছুটির আমেজ, কিন্তু সাইরার মনটা একদমই ভালো নেই। তার পরীক্ষার রেজাল্ট আশানুরূপ হয়নি। কয়েকটা বিষয়ে সে যা আশা করেছিল তার চেয়ে কম নাম্বার পেয়েছে। টপার হওয়ার চাপ, পরিবারের প্রত্যাশা, সব মিলিয়ে সে বেশ হতাশ। সন্ধ্যায় সে তার বাসার কাছের একটা লেকের পাড়ে একা একা বসেছিল। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো আরিয়ান, তার হাতে 2টো ঝাল ফুচকার প্লেট। এখানে একা একা বসে কি করছেন আপু? রেজাল্টের শোকে সুইসাইড করার প্ল্যান করছেন নাকি?
সাইরা তার দিকে না তাকিয়ে বলল, আমার এখন কারোর সাথে কথা বলতেই ইচ্ছে করছে না আরিয়ান, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। একা তো থাকতেই দিব। আরিয়ান তার পাশে বসে একটা ফুচকার প্লেট তার দিকে এগিয়ে দিয়ে বলল, কিন্তু আগে এটা খান। সাইকোলজিস্টরা বলেন মন খারাপের সবচেয়ে ভালো ওষুধ হলো ঝাল ফুচকা। একদম ফ্রি অ্যাডভাইস, টাকা পরে দিলেও চলবে। আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে। আমি জানি আপনার রেজাল্ট মনের মতো হয়নি, কিন্তু তাতে কি হয়েছে? আপনি তো আর ফেল করেননি, ফার্স্ট ক্লাস তো পেয়েছেনই। দু একটা বিষয় নম্বর কম আসতেই পারে, জীবনটা তো আর মার্কশিট নয়, তাই না? আরিয়ানের এই সহজ কথাগুলো সাইরার মনে গিয়ে লাগলো। সে আর আপত্তি করলো না, চুপচাপ ফুচকা খেতে শুরু করলো। ঝাল ফুচকার স্বাদ আর আরিয়ানের সঙ্গ দুটোই তার মনকে ধীরে ধীরে হালকা করে দিচ্ছিল। সাইরা অবশেষে নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, তোমার রেজাল্ট কেমন হয়েছে? আমার আর রেজাল্ট? আমি তো 3.0 ক্লাবের একজন সম্মানীয় এবং পার্মানেন্ট সদস্য। পাশ করেছি, এটাই অনেক। আমার বাবা তো প্রতিজ্ঞা করেছেন যেদিন আমি ফার্স্ট ক্লাস পাবো সেদিন তিনি নাকি পুরো ধানমন্ডি এলাকায় মিষ্টি বিতরণ করবেন। আমার তো মনে হয় ওনার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তার এই সরল স্বীকারোক্তি আর হাসির আলায় থাকা হালকা হতাশার সুরটা শুনে সাইরা না হেসে পারল না। কেন? তুমি তো কম মেধাবী নাও। অপারেটিং সিস্টেমের মতো কঠিন বিষয়গুলো তো তুমি খুব সহজেই বোঝো, তাহলে রেজাল্ট খারাপ হয় কেন? কারণ আমি আপনার মতো বইয়ের পোকা নই সিনিয়র আপু। বইয়ের ভেতরকার থিওরির চেয়ে আমার বাইরের দুনিয়ার প্র্যাকটিক্যাল জ্ঞানটা বেশি টানে। আমার ক্লাসের লেকচার শুনতে ঘুম পাই, কিন্তু ইউটিউবে টেক রিভিউ দেখতে দেখতে আমি সারা রাত কাটিয়ে দিতে পারি। আমার বাবা চান আমি একজন বড় ইঞ্জিনিয়ার হই, আর আমি স্বপ্ন দেখি নিজের একটা ছোটখাটো স্টার্ট আপ দেওয়ার। এই দুই স্বপ্নের লড়াইয়ে আমার রেজাল্টটা ক্রস ফায়ারে পড়ে মারা যায় আর কি। সাইরা অবাক হয়ে তার কথা শুনছিল। সে ভাবতেও পায়নি এই সারাক্ষণ হাসি খুশি থাকা ছেলেটার ভেতরে এমন একটা দ্বন্দ্ব চলছে। তোমার বাবা মাকে বুঝিয়ে বলো না কেন তোমার স্বপ্নের কথা? বলেছিলাম, কিন্তু মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা মনে হয় স্টার্ট আপ শব্দটার চেয়ে সরকারি চাকরি বা মাল্টি ন্যাশনাল কোম্পানির ইঞ্জিনিয়ার এই শব্দগুলো বেশি বোঝেন। তাদের কাছে ওগুলোই বেশি নিরাপদ। আমি তাদের দোষ দেই না, তারা আমার ভালোই চান। তাই আমিও চেষ্টা করি তাদের স্বপ্ন আর আমার স্বপ্নের মধ্যে একটা ব্রিজ তৈরি করার। দেখা যাক কি হয়। এই প্রথম সাইরা আরিয়ানের ভেতরে একজন পরিণত দায়িত্বশীল মানুষকে দেখতে পেল। আরিয়ান প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আমার গল্প তো শুনলেন, এবার আপনারটা বলুন। আপনি তো সবসময় টপার, আপনার জীবনে তো কোনো হতাশা থাকারই কথা নয়। আপনার তো জীবনটা একেবারে পারফেক্ট, তাই না? আরিয়ান এই প্রশ্নে সাইরার মুখটাও একটু মিলান হয়ে গেল। সে লেকের পানির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। কথাগুলো বলে সাইরা চুপ হয়ে গেল। লেকের পাড়ের নিস্তব্ধতায় শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আরিয়ানও চুপচাপ তার পাশে বসে রইল। সে বুঝতে পারছিল এই কঠিন অহংকারী খোলসের আড়ালে মেয়েটা কতটা একা। কিছুক্ষণ পর আরিয়ান খুব নরম গলায় বলল, আপনি একা নন সাইরা আপু। আজ থেকে আমিও আপনার বন্ধু। আপনার যখনই মন খারাপ হবে, যখনই একা লাগবে, যখনই মনে হবে আপনার কথা শোনার মতো কেউ নেই, তখন শুধু এই ডানপিটে জুনিয়রটাকে একটা কল দেবেন। আমি ফুচকা নিয়ে হাজির হয়ে যাব। তার এই আন্তরিক কথায় সাইরার চোখ দুটো ভিজে উঠল। সে তার দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিতে কোনো অহংকার ছিল না, ছিল শুধু একরাশ কৃতজ্ঞতা আর নির্ভরতা। সেই সন্ধ্যায় লেকের পাড়ের ওই বেঞ্চিটাই বসে দুটো ভিন্ন মেরুর মানুষ প্রথমবার একে অপরের মনে খুব কাছাকাছি এসে পৌঁছালো। এরপর কেটে গেছে প্রায় 2 মাস। তাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্টও বেরিয়ে গেছে। ছুটির দিনগুলোতে আরিয়ানের সাথে স্যারের বন্ধুত্বটাও আরও গভীর হয়েছে। আর এখন তাদের মধ্যে সিনিয়র জুনিয়রের সেই দেওয়ালটা নেই। তারা এখন একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। সায়রা তার পরিবারের চাপ এবং নিজের যোগ্যতার প্রমাণ দিতে পুরোদমে চাকরির জন্য চেষ্টা শুরু করে। বেশ কয়েকটা জায়গায় সিভি দেওয়ার পর অবশেষে ধানমন্ডির এক নামকরা মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য ডাক পায়। এটা তার জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ, তাই সে খুব নার্ভাস। ইন্টারভিউ
আগের রাতে সে কিছুতেই ঘুমাতে পারছিল না। সে দ্বিধাগ্রস্ত মনে শেষ পর্যন্ত আরিয়ানকেই ফোন করলো। হ্যালো আরিয়ান, এত রাতে ফোন করার জন্য সরি। তুমি কি ব্যস্ত? আরিয়ানের ঘুম যাওয়ানো কণ্ঠ ভেসে এলো। আপনার জন্য আমি সারা জীবনই ফ্রি। আপু বলুন, কি হয়েছে? আপনার গলা এমন শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কাল আমার প্রথম চাকরির ইন্টারভিউ, খুব টেনশন হচ্ছে। আরে টেনশনের কি আছে? আপনি তো এমনিতেই জিনিয়াস। আপনাকে আটকায় এমন সাধ্য কার? শুধু নিজের উপর বিশ্বাস রাখবেন। আচ্ছা শুনুন, কাল সকালে আপনি বাসা থেকে বের হওয়ার আগে আমাকে একটা ফোন দেবেন। আপনার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? জি, এখন ফোন রাখুন, কাল সামনাসামনি কথা বলবো। পরের দিন সকালে সাইরা বাসা থেকে বের হতে দেখল আরিয়ান তার বাসার গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সাইরা অবাক হয়ে বলল, তুমি এখানে? আমি তো তোমাকে ফোনই করিনি এখনো। আমি জানি আপনি করবেন না। আপনি তো আর সাধারণ মেয়ে নন। আপনি হলেন আত্মনির্ভরশীল সাইরা মেহজাবিন। তাই আমি চলে এলাম। সারপ্রাইজ তো দিতে হবে, তাই না? আরিয়ান বাইক থেকে নেমে তার সামনে দাঁড়ালো। তার পকেট থেকে একটা সাধারণ দেখতে কিন্তু খুব সুন্দর কলম বের করলো। সে কলমটা সাইরার হাতে দিয়ে বলল, এই নিন, এটা আমার লাকি পেন। এই কলমটা দিয়ে আমি আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো পাশ করেছি। ভার্সিটির অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা পর্যন্ত। এটা আমার জন্য খুব লাকি। আমার বিশ্বাস এটা আপনার জন্য লাকি হবে। বেস্ট অফ লাক সিনিয়র আপু, আপনি পারবেনই। এই ছোট্ট কিন্তু আন্তরিক উপহারটা সাইরার মন ছুঁয়ে গেল। তার সব নার্ভাসনেস, সব ভয় যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। তার মনে হলো তার পাশে এমন একজন মানুষ আছে যে তার উপর নিজের চেয়েও বেশি বিশ্বাস রাখে। ধন্যবাদ আরিয়ান, অনেক অনেক ধন্যবাদ। আরে থ্যাঙ্কস কেন? যান, এবার দেখিয়ে দিন সাইরা মেহজাবিন কি জিনিস। সাইরা আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ বোর্ডের দিকে চলে গেল। তার হাতে তখন ধরা আরিয়ানের সেই লাকি পেন। স্যারের ইন্টারভিউ খুব ভালো হলো। সে যখন খুশি মনে অফিস থেকে বের হলো তখন দেখল আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। সাইরা দৌড়ে কাছে একটা যাত্রীর ছাউনিতে আশ্রয় নিল, কিন্তু বৃষ্টির তেজ কমার কোনো লক্ষণই নেই। সে যখন ভাবছে কিভাবে এই বৃষ্টির মধ্যে বাড়ি ফিরবে, তখনই সে দেখল রাস্তার উল্টো দিক থেকে কেউ একজন বড় কালো ছাতায় মাথা দিয়ে তার দিকেই এগিয়ে আসছে। লোকটা যখন কাছে এলো তখন সাইডার বুকের ভেতরটা ধক করে উঠল। আরিয়ান, তার মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। আমি জানতাম আপনার ছাতা আনার কথা মনে থাকবে না। আপনার মতো টপাররা তো শুধু বইয়ের আবহাওয়া নিয়েই চিন্তা করেন, বাইরের দুনিয়ার আবহাওয়া নিয়ে ভাবার সময় কোথায়। তুমি এখানে কি করছো? আর তুমি কিভাবে জানলে যে আমি এখানে আটকে আছি? আরিয়ান তার ফোনটা দেখিয়ে বলল, এই যে আপনার ফোনে আমি চুপি চুপি ফাইন্ড মাই ফ্রেন্ড অ্যাপটা ইনস্টল করে দিয়েছিলাম আপনার সেফটির জন্য, বুঝলেন? এখন বলুন, আমার এই গোয়েন্দাগিরির জন্য পুরস্কার কি পাবো? সাইরা তার এই ছেলে মানুষই কাণ্ডে রাগ করবে না হাসবে বুঝতে পারছিল না। আরিয়ান ছাতাটা তার মাথার উপর ধরে বলল, চলুন, আর ভিজে কাজ নেই, আপনাকে বাসায় পৌঁছে দেই। তারা দুজনেই সেই ছোট্ট ছাতার নিচে খুব কাছাকাছি হয়ে হাঁটতে শুরু করলো। বৃষ্টির ছাট থেকে সাইরাকে বাঁচানোর জন্য আরিয়ান ছাতাটা তার দিকে বেশি করে ধরে রেখেছিল, যার ফলে তার নিজেরই এক পাশ প্রায় পুরোটাই ভিজে যাচ্ছিল। রাস্তায় সোডিয়াম লাইটের আলো বৃষ্টির ফোঁটার উপর পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। চারিদিকে শুধু ঝুমঝুম বৃষ্টির শব্দ আর তাদের দুজনের পায়ের ছপ ছপ আওয়াজ। আরিয়ানের শরীরের উষ্ণতা আর পারফিউমের হালকা গন্ধ, তার উপস্থিতি সব কিছু মিলে সাইরার ভেতরটাকে কেমন যেন উলটপালট করে দিচ্ছিল। এই প্রথমবার তার মনে হলো এই বৃষ্টিটা যেন কখনোই না থামে, এই পথটা যেন কখনোই শেষ না হয়। আরিয়ানের কাঁধে বৃষ্টির জল পড়তে দেখে সাইরা নিজের অজান্তে ছাতাটা টেনে তাদের দুজনের মাঝখানে নিয়ে এলো, যার ফলে তাদের দুজনের মধ্যকার দূরত্বটা আরও কমে গেল। তাদের কাঁধে কাঁধ লেগে গেল। সেই মুহূর্তে সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় একটা ছোট্ট ছাতা নিচে সাইরা মেহজাবিন প্রথমবার অনুভব করলো সে তার ডান পিঠে ফাজিল জুনিয়র ছেলেটার প্রেমে পড়ে গেছে, গভীরভাবে, সত্যি সত্যি প্রেমে পড়ে গেছে। এক সপ্তাহ পর সাইরা, কংগ্রাচুলেশন,
ওয়েলকাম টু টেক্স নেক্সট। আমি ফারহান, সফটওয়্যার ডেভেলপ টিমের লিডার। আশা করি আমাদের সাথে কাজের অভিজ্ঞতা খুব ভালো হবে। সাইরা তার জীবনে প্রথম কর্মক্ষেত্রে পা দিয়েছে ঢাকার অন্যতম সেরা সফটওয়্যার ফার্ম টেক্স নেক্সাস এর ঝকঝকে অফিসে। কাছের দেওয়াল, আধুনিক ইন্টেরিয়র আর স্মার্ট সহকর্মীদের দেখে সে বেশ মুগ্ধ এবং কিছুটা নার্ভাস। ফারহান যে তাকে টিমের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, সে দেখতে যেমন সুদর্শন, তার ব্যবহারও ততটাই অমায়িক আর পেশাদার। সাইরা বিনীতভাবে বলল, ধন্যবাদ ফারহান সাহেব, আশা করি আমি আপনাদের সবার প্রত্যাশা পূরণ করতে পারবো। ফারহান একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আরে সাহেব কেন বলছেন? আমরা তো এখন কলিগ, শুধু ফারহান বললেই চলবে। চলুন আপনাকে ডেস্কটা দেখিয়ে দেই, আর আজ দুপুরে একসাথে লাঞ্চ করা যাবে। নতুন জায়গায় প্রথম দিন একা একা খেতে নিশ্চয়ই ভালো লাগবে না? সাইরা তার এই বন্ধুত্বপূর্ণ আচরণে বেশ স্বস্তি পেল। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য এমন একজন হেল্পফুল কলিগ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। লাঞ্চের সময় ক্যাফেটেরিয়ায় বসে ফারহান বলল, তো মিস সাইরা, আপনার ভার্সিটি লাইফ কেমন ছিল? শুনেছি আপনি নাকি আপনার ডিপার্টমেন্টের টপার ছিলেন। হ্যাঁ, মানে পড়াশোনা নিয়েই বেশি ব্যস্ত থাকতাম। বুঝতে পারছি, আমারও একই অবস্থা ছিল। ভালো রেজাল্ট করার চাপটা কি জিনিস তা আমি জানি। যাকগে, এখন তো সেই চাপের জীবন শেষ। এখন হলো প্রফেশনাল লাইফ। এখানে টিম ওয়ার্কিং আসল। আপনার যে কোনো প্রয়োজন, যে কোনো সমস্যা, কোনো দ্বিধা না করে আমাকে জানাবেন। ফারহানের এই আন্তরিক কথাই সাইরার খুব ভালো লাগলো। দ্বিতীয় সপ্তাহ কাজের চাপ বাড়ার সাথে সাথে সাইরা তার মেধা দেখানোর সুযোগ পেল। একটা জটিল প্রজেক্টের কোডিংয়ে বাগ খুঁজে বের করতে যখন পুরো টিম হিমশিম খাচ্ছিল, তখন সাইরা তার অসাধারণ দক্ষতা দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই সমস্যার সমাধানটা করে ফেলল। ফারহান সবার সামনে তার প্রশংসা করল। ব্রিলিয়েন্ট সাইরা, সিম্পলি ব্রিলিয়েন্ট। আমি জানতাম আপনি পারবেন। আপনার মতো একজন ট্যালেন্ট ইঞ্জিনিয়ার আমাদের টিমে দরকার ছিল। সবার সামনে পাওয়া এই প্রশংসা সাইরার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল। সে কাজের মধ্যে ডুবে যেতে শুরু করলো। অফিসের ব্যস্ততায় আরিয়ানের সাথে তার যোগাযোগ ধীরে ধীরে কমতে শুরু করলো। আগে যেখানে দিনে 10 বার কথা হতো, সেখানে এখন কাজের ফাঁকে 1-2বারের বেশি ফোন করা হয়ে ওঠে না। সাইরা একদিন লাঞ্চের ফাঁকে আরিয়ানকে ফোন করে জিজ্ঞেস করলো, কি করছো? এই তো ক্লাসে বসে বোর হচ্ছি। তুমি কি করো? তোমার বসকে খুব পচা। তোমাকে দিয়ে কি শুধু কফি বানাই নাকি কোনো কাজও করতে দেয়? সাইরা হাসতে হাসতে বলল, আরে না, আমার টিম লিড খুব ভালো মানুষ, খুব হেল্পফুল। তাই নাকি? আমার চেয়েও বেশি হেল্পফুল? তোমার সাথে কি কারো তুলনা হয় পাগল? আচ্ছা এখন রাখছি, ম্যানেজার আসছে, পরে কথা হবে, বাই। বলেই সাইরা ফোনটা কেটে দিল। তৃতীয় সপ্তাহ ফারহানের সাহায্য এবং বন্ধুত্বপূর্ণ আচরণ ধীরে ধীরে বাড়ছিল। সে প্রায় দিনই সাইরার জন্য অপেক্ষা করত, একসাথে অফিস থেকে বের হতো, মাঝে মাঝে কফি শপে বসে প্রজেক্ট নিয়ে আলোচনা করত। সাইরা ব্যাপারটাকে স্বাভাবিক কলিগের সম্পর্ক এবং বন্ধুত্ব হিসেবেই দেখছিল। সে তার নতুন এই বন্ধুকে নিয়ে আরিয়ানের সাথে কথাও বলতো, কিন্তু সে জানতো না ফারহানের মনে অন্য কিছু চলছে। সে সাইরার প্রতি দুর্বল হতে শুরু করেছে এবং কৌশলে তাদের এই বন্ধুত্বকে সবার সামনে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। সাইরা, এদিকে তাকাও তো, একটা সেলফি তুলি। লাঞ্চের সময় অফিসের রুফটপ ক্যাফেটেরিয়ায় বসেছিল তারা। ফারহানের কথায় সাইরা কিছু বোঝার আগে সে ফোনের ক্যামেরা অন করে ফেলল। আরে কি করছো? আমার ছবি তুলতে একদম ভালো লাগে না, আমি খুব আনফটোজেনিক। কে বলেছে? তুমি তো খুবই ফটোজেনিক। প্লিজ, একটা মাত্র আজকের কপিটা আমি স্পর্শ করেছি, এটা প্রমাণ তো রাখতে হবে নাকি? না হলে বন্ধুরা বিশ্বাস করবে না যে আমি কোম্পানির সুন্দরী সুন্দরী ইঞ্জিনিয়ার মেয়েদেরকে কফি খাওয়ানোর সুযোগ পেয়েছি। ফারহানের এই মিষ্টি প্রশংসায় সাইরা কিছুটা লজ্জা পেয়ে গেল। সে আর না করতে পারল না। সে হালকা হাসতেই ফারহান ক্লিক করে ছবিটা তুলে নিল। আর তারপরই সেই ছবিটা সে তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করলো একটা আকর্ষণীয় ক্যাপশন দিয়ে। কাজের ফাঁকে 1 কাপ কফি আর অনেকখানি আড্ডা, সাথে আমার নতুন এবং সবচেয়ে প্রিয় কলিং। ছবিটা পোস্ট করার সাথে সাথে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেল। ফারহানের বন্ধুরা নানান রকম দুষ্টু মিষ্টি ভরা কমেন্ট করতে লাগলো।
চতুর্থ শব্দ। সাইরা এই পোস্টের কিছুই জানতো না। সে তার নতুন জীবন, নতুন ব্যস্ততা, প্রজেক্টর, ডেডলাইন এই সব কিছু নিয়ে এতটাই মগ্ন ছিল যে সে খেয়ালই করতে পারেনি তার এই নতুন ব্যস্ততা ধীরে ধীরে তার পুরনো প্রিয় একটা সম্পর্কের সাথে দূরত্ব তৈরি করে দিচ্ছে। সে একদিন রাত 10টায় অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে আরিয়ানকে ফোন করলো। হ্যালো আরিয়ান। ও, অবশেষে আমার কথা মনে পড়লো আপনার। আমি তো ভেবেছিলাম নতুন অফিস, নতুন বন্ধু পেয়ে আমাকে পুরোপুরি ভুলেই গেছেন। প্লিজ আরিয়ান, এইভাবে বলো না। তুমি তো জানো কাজের কি প্রচন্ড চাপ যাচ্ছে। আমি সারাদিন কম্পিউটার থেকে ওঠারই সুযোগ পাই না। থাক, আমাকে আর কৈফিয়ত দিতে হবে না। আমি বুঝতে পারছি তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। এই বলে সে ফোন রেখে দিল। সাইরা খুব কষ্ট পেল। সে বুঝতে পারছিল আরিয়ান তাকে ভুল বুঝছে, কিন্তু অফিসের চাপ সামলে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সে আরিয়ানকে আগের মতো সময় দিতে পারছিল না। এটাই ছিল বাস্তবতা। সে ভাবতো আর কিছুদিন যাক, প্রজেক্টটা শেষ হলে সে আরিয়ানকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, সব ঠিক করে নেবে। কিন্তু তার আগে ফারহানের সেই ফেসবুক পোস্টটা আরিয়ানের চোখে পড়ে গেল, যা তাদের সম্পর্কের মধ্যে জমে থাকা দূরত্বের বরফটাকে ভেঙে না দিয়ে বরং আরও কঠিন আর দুর্ভেদ্য করে তুলল। কিরে আরিয়ান, মন খারাপ করে একা একা বসে কি দেখছিস ফোনে? ভার্সিটির ক্যাফেটেরিয়ায় বসে রাফি আরিয়ানের পাশে বসে জিজ্ঞেস করলো। আরিয়ান কোনো কথা না বলে তার ফোনের স্ক্রিনটা রাফির দিকে ঘুরিয়ে দিল। স্ক্রিনে ফারহানের ফেসবুক প্রোফাইল খোলা, যেখানে সাইরার সাথে তার হাসিমুখে সেলফিটা জলজল করছে। ছবি নিচে লাইক আর কমেন্টসের বন্যা। কেউ লিখেছে নাইস কাপল, কেউ লিখেছে ব্যাপার কি ফারহান ভাই, আবার কেউ সরাসরি প্রশ্ন করছে ভাবি নাকি। রাফি ছবিটা দেখে শীষ দিয়ে উঠল। ও, তাহলে এই ব্যাপার। সায়রাপু তো দেখি চাকরি পাওয়ার পরেই ডানা গজিয়েছে। ছেলেটা তো দেখতে একেবারে হিরো। তোর কপালে তো দুঃখ আছে দোস্ত। চুপ করবি তুই? সাইরা এমন মেয়েই না। ও হয়তো জানেও না এই ছবিটা ফেসবুকে পোস্ট করা হয়েছে। আরে ধুর, আজকালকার মেয়েরা এতটাও বোকা নয়। দেখছিস না ছবিতে কেমন হাসি মুখে পোজ দিয়েছে। আমার তো মনে হচ্ছে উনি এখন নিজের স্ট্যাটাসের কাউকে খুঁজে পেয়েছেন। তুই তো এখনো স্টুডেন্ট, বেকার। তোর সাথে এখন আর ওনার লেভেল মেলে না বন্ধু। বন্ধুর মুখের কথাগুলো হয়তো ছিল নিছকই মজা, কিন্তু সেগুলো আরিয়ানের বুকের ভেতর তীরের মতো গিয়ে বিঁধল। তার মনে এক ধরনের নিরাপত্তাহীনতা আর এক ধরনের ঈর্ষা জন্ম নিল। সে নিজেও তো এটাই ভাবছিল। সাইরা এখন এক বড় কোম্পানিতে চাকরি করে। তার চারপাশে কত স্মার্ট সফল মানুষ, আর আমি তো এখনো ভার্সিটির গণ্ডি পেরোতে পারিনি। আমার কোনো ভবিষ্যৎ নেই, কোনো নিশ্চয়তা নেই। সাইরা কেন আমার জন্য অপেক্ষা করবে? এই ভুল বোঝাবুঝি, এই নিরাপত্তাহীনতা তাকে ধীরে ধীরে বিষণ্ণ করে তুলল। সে সাইরাকে সন্দেহ করতে শুরু করলো। সেই রাতে সাইরা অফিস থেকে ফিরে আরিয়ানকে ফোন করলো। হ্যালো আরিয়ান, কি খবর তোমার? সারাদিন একবারও ফোন করলে না যে? ব্যস্ত ছিলাম। আরিয়ানের কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক রকম ঠান্ডা আর সংক্ষিপ্ত। ও, আমি ভাবলাম তোমার সাথে একটু কথা বলি, অফিসের কাজ। তোমার তো এখন কথা বলার জন্য নতুন অনেক বন্ধু হয়েছে, তাই না? আমার সাথে কথা না বললেও তোমার চলে যাবে। কি সব বলছো এসব আরিয়ান? আমার আবার নতুন বন্ধু কে হলো? কেন? ওই যে তোমার অফিসের সুদর্শন টিম লিডার ফারহান সাহেব, যার সাথে আজকাল তোমার খুব কফি খাওয়া হচ্ছে, সেলফি তোলা হচ্ছে। এবার সাইরা ব্যাপারটা বুঝতে পারলো। ও, তাহলে তুমি ওই ফেসবুক পোস্টটা দেখেছো? আরে ও তো আমার কলিগ, আমার জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ডস? এই জাস্ট ফ্রেন্ডস দিয়েই তো সবকিছু শুরু হয়, তাই না সাইরা? যাকগে, ভালোই করেছো। তোমার লাইফে আমার মতো একজন বেকারের কোনো জায়গা হওয়াই উচিত নয়। তুমি তোমার নতুন জীবন, নতুন বন্ধুদের নিয়ে ভালো থাকো। আমাকে আর ফোন করে বিরক্ত করো না। আমরা জাস্ট ফ্রেন্ড। আরিয়ান, আমার কথা তো শোনো। তার কথা শেষ হওয়ার আগেই আরিয়ান ফোনটা কেটে দিল। এরপর থেকে সে সত্যি সাইরাকে এড়িয়ে চলতে শুরু করলো। সাইরা বারবার ফোন করত, মেসেজ পাঠাতো, কিন্তু আরিয়ান হয় ফোন ধরতো না, নয়তো ক্লাসে আসি, ব্যস্ত আছি বলে ফোন রেখে দিত। সাইরা কিছুই বুঝতে পারছিল না কেন আরিয়ান হঠাৎ করে তার সাথে এমন অদ্ভুত আচরণ করছে। যে ছেলেটা কিছুদিন আগেও আমার জন্য সব কিছু করতে পারতো, সে আজ আমার ছায়াও মারাতে চাইছে না। এই দূরত্ব, এই অবহেলা সাইরাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল।
আরও 1 সপ্তাহ কেটে গেছে, আরিয়ানের সাথে সাইরার কোনো কথা হয়নি। এই 1 সপ্তাহে সাইরা যেন একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছিল। তার কাজে মন বসছিল না, খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। ফারহান তার এই অবস্থা দেখে বারবার কারণ জিজ্ঞেস করলেও সে কিছুই বলতে পারেনি। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিস থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছিল সাইরা। তার মনে হচ্ছিল আজ যেভাবেই হোক আরিয়ানের সাথে দেখা করে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতেই হবে। সে আরিয়ানের বাসার দিকেই যাচ্ছিল। হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রাফির নামটা ভাসছে। আরিয়ান কোথায়? ও আমার ফোন ধরছে না কেন? ওপাশ থেকে রাফির আতঙ্কিত কাঁপা কাঁপা গলা ভেসে এলো। আপু, আপনি প্লিজ তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে আসুন। আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথাটা শোনার সাথে সাথেই সাইরার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার হাত থেকে ফোনটা পড়ে গেল। কয়েক মুহূর্তের জন্য তার পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। সে কি করবে, কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে প্রায় চিৎকার করে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর রাফি? ও ঠিক আছে তো? খুব বাজেভাবে পড়েছে আপু। একটা ট্রাকের সাথে ধাক্কা লেগেছে, মাথায় খুব চোট পেয়েছে। আপু প্লিজ তাড়াতাড়ি আসুন। সাইরা আর 1 মুহূর্ত দেরি করল না। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা সিএনজি থামিয়ে প্রায় পাগলের মতো করে ঢাকা মেডিকেলের দিকে ছুটল। পুরো রাস্তাটা তার কিভাবে কেটেছে তার কোনো হুঁশ ছিল না। তার চোখের সামনে শুধু আরিয়ানের হাসি মুখটা ভাসছিল আর কানে বাজছিল রাফির আতঙ্কিত কণ্ঠস্বর। তার শুধু মনে হচ্ছিল তার ভুলের জন্যই, তার অবহেলার জন্যই হয়তো আজ আরিয়ানের এই অবস্থা। হাসপাতালে পৌঁছে দেখল ইমার্জেন্সির বাইরে রাফি আর সিয়াম দাঁড়িয়ে, তাদের মুখ দুটো থমথমে। সাইরা হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, আরিয়ান কোথায়? রাফি কোনো মতে বলল। ভেতরে ডাক্তার অপারেশন থিয়েটারে। ডাক্তার এখনো কিছু বলছে না। সাইরা আর দাঁড়াতে পারল না। সে ধপ করে করিডোরের একটা বেঞ্চে বসে পড়ল এবং 2 হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সব আমার দোষ। আমি ওকে বুঝতে পারিনি। আমি কেন ওকে সময় দিইনি? আমি যদি ওর সাথে থাকতাম, ওকে সময় দিতাম, তাহলে হয়তো আজ এমনটা হতো না। ও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি বাঁচবো না রাফি। রাফি আর সিয়াম তাকে কি বলে সান্ত্বনা দেবে খুঁজে পাচ্ছিল না। প্রায় 2 ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এসে জানালেন। ডাক্তারের কথা শুনে সাইরার শরীরে যেন প্রাণ ফিরে এলো। সে যখন আরিয়ানের কেবিনের দিকে এগোতে যাবে, ঠিক তখনই সে দেখল করিডোরের অন্য প্রান্ত দিয়ে এক মধ্যবয়স্ক দম্পতি এবং একটি তরুণী প্রায় দৌড়ে এদিকেই আসছেন। তাদের চোখে মুখে রাজ্যের আতঙ্ক। রাফি তাদের দিকে এগিয়ে গেল। আঙ্কেল আন্টি। সাইরার সাথে সাথে বুঝে গেল ওনারাই আরিয়ানের বাবা মা এবং বোন। সে কি করবে বুঝতে না পেরে দ্রুত পাশের একটা পিলারের আড়ালে লুকিয়ে পড়ল। সে কোন মুখে তাদের সামনে দাঁড়াবে? তারা তো তাকে চেনো না। যদি তারা তাকেই তাদের ছেলের এই অবস্থার জন্য দায়ী করে। আরিয়ানের মা মিসেস ফারজানা রাফিকে ডেকে কান্নায় ভেঙে পড়লেন। আমার বাবাটা কই রাফি? ও ঠিক আছে তো? ওর কিছু হলে তো আমি বাঁচবো না। শান্ত হন আন্টি। আল্লাহর রহমত আরিয়ান এখন বিপদমুক্ত। শ্যাম আরিয়ানের বাবা মিস্টার কামালকে আশ্বস্ত করে বলল, ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? আমরা ঠিক জানি না আঙ্কেল। ওর নাকি মন মেজাজ কিছুদিন ধরেই ভালো ছিল না। খুব আনমনা হয়ে বাইক চালাচ্ছিল হয়তো। এই কথাগুলো পিলারের আড়াল থেকে স্যারের বুকে তীরের মতো বিঁধল। তার অপরাধবোধ তাকে আরো বেশি করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ পর ডাক্তার এসে আরিয়ানের বাবা মাকে তার কেবিনে ডেকে নিয়ে গেলেন। রাফি আর সিয়াম বাইরে দাঁড়িয়ে রইল। আরিয়ানের ছোট বোন রিয়া যে এতক্ষণ চুপচাপ কাঁদছিল, সে এবার রাফির কাছে এগিয়ে এলো। একদম ঠিক হয়েছে রিয়া, তুই একদম চিন্তা করিস না। রিয়ার মাসুম প্রশ্নে রাফি উত্তর খুঁজে পেল না। ঠিক তখনই মিস্টার কামাল কেবিন থেকে বেরিয়ে এসে রাফিকে বলল, বাবা, তোমরা অনেক করেছো, এখন তোমরা বাড়ি যাও, আমরা তো আছি। মিসেস ফারজানা রিয়ার কাঁধে হাত রেখে বলেন, মা, তুই এখানে দাঁড়িয়ে না থেকে বরং নিচে গিয়ে ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আয়। আমি তো ওর বাবার সাথে আছি। রিয়া প্রেসক্রিপশনটা নিয়ে বেরিয়ে যেতে সাইরা সুযোগটা কাজে লাগালো। সে পিলারের আড়াল থেকে বেরিয়ে দ্রুত আরিয়ানের কেবিনের দিকে এগিয়ে গেল, যেখানে তখন শুধু আরিয়ানের মা আর বাবা ছিলেন। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই সে দেখল একজন নার্স এসে মিস্টার কামাল ডাক্তারের সাথে দেখা করার জন্য ডেকে নিয়ে গেল।
কেবিনে শুধু আরিয়ানের মা একা। সাইরা আবার থমকে গেল। সে যখন ভাবছিল কি করবে, তখন সে দেখল রিয়া ওষুধ নিয়ে ফিরে এসেছে। মিসেস ফারজানা মেয়ের কথায় রাজি হলেন। তিনি বেরিয়ে যেতে কেবিনে শুধু অবচেতন আরিয়ান আর তার বোন রিয়া রয়ে গেল। সাইরা আর অপেক্ষা করতে পারল না। সে ধীরে ধীরে কেবিনের ভেতর ঢুকলো। রিয়া তাকে দেখে অবাক হয়ে গেল। সাইরা কিছু না বলে ইশারায় তাকে চুপ থাকতে বলল। তারপর সে আরিয়ানের বেডের পাশে রাখা চেয়ারটায় গিয়ে বসলো। আরিয়ানের মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন লাগানো। সে অচেতন অবস্থায় ঘুমিয়ে আছে। সাইরা তার একটা হাত তার দুই হাতের মধ্যে তুলে নিয়ে দুই হাতের মধ্যে তুলে নিল। সে হাতে আলতো করে চুমু খেয়ে ফিস ফিস করে বলতে লাগলো, কেন এমন করছো তুমি আরিয়ান? কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছ? কেন আমাকে এড়িয়ে চলছো? আমি ফোন করলে ধরো না কেন? তুমি কি জানো না তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না? অফিসের ওই বড় বড় বিল্ডিং, দামি দামি ফার্নিচার, সব কিছুই আমার কাছে অর্থহীন মনে হয় যখন তুমি আমার সাথে কথা বলো না। তার চোখের জল টপ টপ করে আরিয়ানের হাতে উপর পড়ছিল। আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছো, কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতেও পারি না আরিয়ান। ওই ফারহান বা অন্য কেউ আমার জীবনে কেউই আমার জায়গা নিতে পারবে না। আমার জীবনে কেউই তোমার জায়গা নিতে পারবে না। তুমি আমার জুনিয়র হতে পারো, তোমার হয়তো এখনো চাকরি নেই, কিন্তু আমার জীবনে তোমার চেয়ে বেশি মূল্যবান আর কিছুই নেই। প্লিজ চোখ খোলো আরিয়ান, আমার সাথে কথা বলো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না আরিয়ান। কথাটা সে আর শেষ করতে পারল না। কানে তার গলা বুঝে এলো। দরজার আড়ালে দাঁড়িয়ে রিয়া নিঃশব্দে তার ভাইয়ের জন্য এই অচেনা মেয়েটার ভালোবাসা আর আরতি দেখছিল। তার চোখ দুটো জলে ভরে উঠল। সে বুঝতে পারল তার ভাইয়ের মন খারাপের কারণটা আর কেউ নয়, এই মায়াবতী মেয়েটাই। গভীর রাতে হাসপাতালে কেবিনে নিস্তব্ধতার মধ্যে আরিয়ানের জ্ঞান ফিরল। সে চোখ মেলে প্রথমে ঝাপসা দেখল, তারপর ধীরে ধীরে তার দৃষ্টি পরিষ্কার হলো। সে দেখল সায়রা তার হাতটা ধরে তার বেডের পাশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তার পাশে অন্য একটা চেয়ারে তার বোন রিয়াও ঘুমিয়ে আছে। এই দৃশ্যটা দেখে আরিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার সব রাগ, সব অভিমান, সব ভুল বোঝাবুঝি এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে বুঝতে পারল সে কত বড় একটা ভুল করতে চলেছিল। সে তার অন্য হাতটা দিয়ে আলতো করে সাইরার মাথায় হাত বোলাতে লাগলো। তার স্পর্শে সাইরার ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসলো। আরিয়ান, তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছো তো? তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি ডাক্তারকে ডাকবো? আরিয়ানের কণ্ঠস্বর ছিল খুবই দুর্বল। আমি ঠিক আছি সাইরা। মিথ্যা কথা বলবে না, তোমার কিছুই ঠিক নেই, সব আমার জন্য হয়েছে। আরিয়ান তার হাতটা আরো শক্ত করে ধরল। না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি খুব বোকার মতো কাজ করেছি। আমি তোমাকে সন্দেহ করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে মাফ করে দাও সাইরা। সাইরা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে মাফ করব কি আরিয়ান? দোষ তো আমারই উচিত ছিল তোমাকে সবকিছু খুলে বলার, তোমাকে সময় দেওয়ার। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছো, নতুন কাউকে। সাইরা তার মুখে আলতো করে আঙ্গুল রেখে তাকে থামিয়ে দিল। চুপ, একদম চুপ, একটাও বাজে কথা বলবে না। সে আরিয়ানের চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে ছিল অগাধ ভালোবাসা আর বিশ্বাস। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ ছিল না, নেই, আর কোনোদিন থাকবেও না আরিয়ান। তুমি কি এটা বোঝো না? পাশের চেয়ারে রিয়া ঘুমের ভান করে চোখ শক্ত করে রেখেছিল, কিন্তু তার ঠোঁটের কোণে ছিল এক চিলতে হাসি। সে তার ভাইয়ের ভালোবাসার গল্পের প্রথম এবং নীরব সাক্ষী হয়ে রইল। আরিয়ান ফিস ফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি সাইরা। আমিও তোমাকে ভালোবাসি আমার ডানপিটে জুনিয়র। সাইরা হাসতে হাসতে বলল, যদিও তার গাল বেয়ে তখনও জলের ধারা বইছে। সেই হাসপাতালে কেবিনে দুটো মন আজ তাদের সব ভুল বোঝাবুঝি, সব দ্বিধা দূর করে এক হয়ে গেল। আর তাদের এই পবিত্র মুহূর্তের সাক্ষী হয়ে রইল এক বোনের নিঃস্বার্থ ভালোবাসা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রায় 2 সপ্তাহ পর আরিয়ানের মাথার ব্যান্ডেজ খোলা হয়েছে, কিন্তু হাতে এখনো প্লাস্টার। এই 2 সপ্তাহে সাইরা এক মুহূর্তের জন্য তাকে একা চায়নি। প্রতিদিন নিয়ম করে তার বাসায় যাওয়া, তার সেবা করা, তার বোন রিয়ার সাথে মিলে তাকে জোর করে তেতো ওষুধ খাওয়ানো, সব মিলিয়ে সে যেন আরিয়ানের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে।
আরিয়ানের বাবা মা, বিশেষ করে তার বোন রিয়া, সাইরার এই আন্তরিকতাই মুগ্ধ। সে ভার্সিটির বড় বোন আর ভালো বান্ধবী হিসেবে পরিচয় দিয়েছে। সেদিন সন্ধ্যায় আরিয়ানদের বাসায় ড্রয়িং রুমে সবাই মিলে চা খাচ্ছিল। সাইরা মিসেস ফারজানার দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনার হাতের চায়ের কোনো তুলনা হয় না। ধুর পাগলি মেয়ে, তোর হাতের রান্নার কাছে আমার চা তো কিছুই না। সেদিন যে মুরগির রেজালাটা রান্না করে এনেছিলি, তার স্বাদ এখনো মুখে লেগে আছে। মিস্টার কামাল পেপার থেকে মুখ তুলে বললেন, মা, তোমার বাবা মায়ের সাথে আমাদের একবার দেখা করা দরকার। যে মেয়েটা আমার ছেলের জন্য এতটা করলো, তার পরিবারকে তো একটা ধন্যবাদ জানানো উচিত। এই কথাই সাইরা আর আরিয়ান একে অপরের দিকে তাকালো। তার বুঝতে পারলো এখন আর দেরি করার কোনো মানে হয় না। আরিয়ান তার বাবা মায়ের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলল, তোমাদের সাথে আমাদের কিছু কথা ছিল। আসলে আমি আর সাইরা আমরা একে অপরকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। সাইরা আরিয়ানের অসমাপ্ত কথাটা শেষ করে দিল। তার কণ্ঠস্বরে কোনো জড়তা নেই, আছে শুধু আত্মবিশ্বাস। মিসেস ফারজানা এবং রিয়ার মুখে কোনো বিস্ময় নেই, বরং একরাশ আনন্দের ছাপ। তারা হয়তো এটাই শোনার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু মিস্টার কামালের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি শান্ত গলায় বলেন, আমি সবটাই অনুমান করতে পেরেছিলাম। তোমাদের দুজনের চোখের দিকে তাকালেই বোঝা যায় সায়রা মেয়ে হিসেবে অসাধারণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাবা, ওর পরিবার কি তোমাকে মেনে নেবে? তুমি তো এখনো ছাত্র, তোমার কোনো আয় রোজগার নেই। আর সায়রা তোমার চেয়ে বয়সেও বড়, পড়াশোনাতেও সিনিয়র। সমাজ, আত্মীয় স্বজন। আরিয়ান তার বাবার হাত ধরে বলল, আমি কোনো সমাজ বা আত্মীয় স্বজনের কথা শুনতে চাই না বাবা। আমি শুধু জানি আমি সাইরাকে ভালোবাসি। আর আয় রোজগারের কথা বলছো? আমাকে শুধু 6টা মাস সময় দাও, আমি নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করে দেব যে আমি তোমার সাইরার যোগ্য। আমার কাছে এমন কিছু স্টার্ট আপের প্ল্যান আছে যা মিস্টার কামাল তাকে থামিয়ে দিলেন। থাক, তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি শুধু চাই তোমরা যে সিদ্ধান্তই নাও তা যেন ভেবেচিন্তে নাও। পরদিন সাইরা তার বাবা মার সাথে কথা বলল। তারা মেয়ের মুখে আরিয়ানের কথা, বিশেষ করে অ্যাক্সিডেন্টের ঘটনাটা শুনে বেশ চিন্তিত হলেন। তারা আরিয়ানের সাথে দেখা করার ইচ্ছাটা প্রকাশ করলেন। 2 দিন পর আরিয়ান তার ভাঙ্গা হাত নিয়েই বাবা মা আর রিয়াকে সাথে করে সাইরাদের বাসায় গেল। সাইরার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি প্রথম থেকেই বেশ গম্ভীর হয়েছিলেন। তো তোমার নাম কি আরিয়ান, তাই তো? তুমি তো এখনো পড়াশোনা শেষ করোনি। সায়রার ভবিষ্যৎ নিয়ে তোমার পরিকল্পনাটা কি? আঙ্কেল, আমি হয়তো এখন আর্থিকভাবে প্রতিষ্ঠিত নই, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি রানীর মতো করে রাখবো। আমি জানি ভালোবাসা দিয়ে হয়তো পেট ভরে না, কিন্তু বিশ্বাস আর চেষ্টা থাকলে যে কোনো কঠিন রাস্তায় পার করা যায়। আমি চাকরি খুঁজবো না, আমি চাকরি তৈরি করব। আপনার মেয়ের সম্মান কমে যাবে এমন কোনো কাজ আমি কোনোদিনও করব না। এরপর প্রায় 1 ঘন্টা ধরে চলল এক নীরব ইন্টারভিউ। স্যারের বাবা তাকে নানা রকম প্রশ্ন করলেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা আর জীবনের লক্ষ্য সবকিছু জানতে চাইলেন। আর আরিয়ান তার বুদ্ধিমত্তা, সততা আর আত্মবিশ্বাস দিয়ে সব প্রশ্নের উত্তর দিল। অবশেষে স্যারের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার একটা মাত্রই মেয়ে, ওর চোখে আমি কোনোদিন জল দেখতে চাই না। আরিয়ান তার হাত ধরে বলল, আপনার মেয়ের চোখে যদি কখনো জল আসে আঙ্কেল, তাহলে কথা দিচ্ছি সেই জলটা হবে শুধু আনন্দের। আরিয়ানের এই আন্তরিক কথাই আর সাইরার মুখের দিকে তাকিয়ে তার বাবা মায়ের মন গলে গেল। তারা বুঝতে পারল বাহিক স্ট্যাটাসের চেয়ে দুটো মানুষের মধ্যকার বোঝাপড়া আর ভালোবাসাটাই বেশি জরুরি। সেই সন্ধ্যায় দুই পরিবার তাদের বিয়ের ব্যাপারে সম্মতি দিল। ঠিক হলো আরিয়ানের ফাইনাল পরীক্ষা শেষ হলেই খুব ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হবে। আরও অনেক দিন পর আরিয়ানের ফাইনাল পরীক্ষা শেষ। বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে। কেনাকাটা, কার্ড ছাপানো, অতিথি আপ্যায়ন সবকিছু নিয়ে দুই পরিবার খুবই ব্যস্ত। বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে এক বিকেলে আরিয়ান সাইরাকে ফোন করলো। সাইরা, তুমি কি এখন একটু আমাদের ভার্সিটি ক্যাম্পাসে আসতে পারবে? খুব জরুরি দরকার। এই সময়ে ক্যাম্পাসে কেন? সবাই তো এখন বাড়িতে। আরে এসোই না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সাইরা কৌতূহল নিয়ে ক্যাম্পাসে পৌঁছালো। পুরো ক্যাম্পাসটা প্রায় ফাঁকা, নীরব। আরিয়ান তার জন্য বটতলার নিচে অপেক্ষা করছিল, ঠিক সেই জায়গায় যেখানে তাদের গল্পে শুরু হয়েছিল। এখানে কেন ডেকেছো আমাকে? আরিয়ান তার হাত ধরে বলল, এই জায়গাটা তোমার মনে আছে? এইখানে আমি প্রথমবার তোমার সামনে হাঁটু গেড়ে বসেছিলাম। কিভাবে ভুলবো? জীবনের সবচেয়ে বড় অপমানটা তো এখানেই হয়েছিল।
আজ সেই অপমানের ঋণ শোধ করতে এসেছি। এই বলে সে আবার সাইরার সামনে হাঁটু গেড়ে বসলো, কিন্তু এবার তার হাতে কোনো সস্তা ভাঙ্গা প্লাস্টিকের গোলাপ নেই, আছে একটা ভেলভেটের বাক্স। বাক্সটা খুলতেই ভেতরে হীরের আংটিটা পড়ন্ত বিকেলের আলোয় চিকচিক করে উঠল। সেদিন আমার হাঁটু গেড়ে বসাটা ছিল একটা ছেলে মানুষই, একটা চ্যালেঞ্জ জেতার চেষ্টা। আমার কথায় কোনো আন্তরিকতা ছিল না, ছিল শুধু বন্ধুদের সামনে হিরো হওয়ার লোভ। আর তুমি ঠিকই করেছিলে, তুমি আমার সেই মেকি ভালোবাসার গোলাপকে পায়ের নিচে পিষে দিয়েছিলে, কারণ তুমি সত্যিকারের ভালোবাসার যোগ্য। সে সাইরার চোখের দিকে তাকালো। আর আজ আমি আবার তোমার সামনে হাঁটু গেড়ে বসেছি, কিন্তু আজ এটা কোনো চ্যালেঞ্জ নয়, কোনো ছেলে মানুষই নয়। আজ আমার হাতে যে আংটিটা আছে সেটার চেয়েও অনেক বেশি খাঁটি আমার ভালোবাসাটা। আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই সাইরা, তোমার বকা খেয়ে, তোমার যত্ন পেয়ে, তোমার সাথে খুনসুটি করে, আর তোমাকে অনেক অনেক ভালোবেসে। সিনিয়র আপু, তুমি কি আমার বউ হবে? সাইরার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। সে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে মাথা নেড়ে পড়ল। হব, 1000 বার হব। আরিয়ান তার হাতে আংটিটা পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো, তারপর তাকে নিজের বুকে জড়িয়ে ধরল। সে নীরব শান্ত ক্যাম্পাসে তাদের প্রথম পরিচয়ে সেই বটতলা সাক্ষী হয়ে রইল তাদের ভালোবাসার এক নতুন সূচনার। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। খুব ধুমধাম করে দুই পরিবারের সবার ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আরিয়ান আর সাইরার বিয়ে হয়ে গেল। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষে প্রায় রাত 2টোর সময় আরিয়ান তার বাসর ঘরে ঢুকলো। পুরো ঘরটা রজনীগন্ধা আর গোলাপের মিষ্টি গন্ধে মম করছে। খাটের ঠিক মাঝখানে লাল বেনারসি শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে সাইরা, তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী, যে আজ থেকে তার স্ত্রী। আরিয়ানের বুকের ভেতরটা ধুকপুক করছিল। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটের পাশে বসলো, তারপর আলতো করে সাইরার ঘোমটাটা তুলে ধরল। ফুলের সাজার হালকা মেকআপে সাইরাকে এতটাই সুন্দর লাগছিল যে আরিয়ান যেন তার চোখের পলক ফেলতে ভুলে গেল। সে ফিস ফিস করে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না সাইরা, ডিপার্টমেন্টের যে সিনিয়র আপুকে দেখে আমার বন্ধুরা পর্যন্ত ভয়ে দৌড়ে পালাতো, সে আজ আমার বউ হয়ে আমার সামনে বসে আছে। সাইরা লজ্জায় তার চোখ তুলতে পারছিল না, তার গাল দুটো লাল হয়ে গেছে। আরিয়ান তার চিবুক ধরে মুখটা আলতো করে তুলল। সাইরা মৃদু হেসে বলল, কি হলো, এখনো কি আমার উপর রাগ করে আছো নাকি? কথা বলছো না যে? কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কথা যখন খুঁজে পাচ্ছ না তখন আমি শুরু করি। এই বলে সে খাট থেকে নেমে দাঁড়ালো। তারপর সাইরাকে অবাক করে দিয়ে তার দোকানে হাত দিয়ে ঠিক বাচ্চাদের মতো করে উঠবোস করতে শুরু করলো। সাইরা হতবাক হয়ে জিজ্ঞেস করলো, এই কি করছো তুমি? কান ধরে উদ্বোস করছো কেন? শাস্তি ভোগ করছি ম্যাডাম, র্যাক ডেতে আপনাকে সবার সামনে অপমান করার জন্য আমি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছি। সরি আপু, প্লিজ আমাকে মাফ করে দিন। কথা দিচ্ছি আর কোনোদিনও আপনার সাথে ফাইজলামি করব না। তার এই অপ্রত্যাশিত কাণ্ডে সাইরার হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে ফেলল। তার হাসির শব্দে পুরো ঘরটা যেন আরো আলোকিত হয়ে উঠল। সে হাসতে হাসতে বলল, ওঠো পাগল একটা, বাসর ঘরে কেউ এইভাবে কান ধরে উদ্বোস করে? আরিয়ান উঠে এসে তার পাশে বসলো। করতে তো হবেই, সিনিয়রের কাছ থেকে ক্ষমা আদায় করে নিতে হবে না? এখন বলো, মাফ করেছো? করেছি, তবে একটা শর্তে। জো হুকুম আমার সিনিয়র বউ, তোমার সব শর্ত আমি মাথা পেতে নিতে রাজি। সাইরা আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে সে রোমান্টিক গলায় বলল, তোমার শাস্তি হলো এখন থেকে সারা জীবন প্রত্যেকটা মুহূর্তে আমার সব কথা শুনে চলতে হবে, আমার সব আবদার মানতে হবে, আর আমাকে ঠিক এইভাবেই পাগলের মতো ভালোবাসতে হবে। পারবে তো? আরিয়ান তার কপালে একটা গভীর চুম খেলো, বলল, আপনার এই শাস্তি আমি সারা জীবন ভোগ করতে রাজি ম্যাডাম। শুধু এই জীবন নয়, যদি পরের কোনো জীবন থাকে সেখানেও আমি তোমার এই ডান পিঠে ফাজিল জুনিয়র হয়ে থাকতে চাই। এই বলে সে তার ভালোবাসার মানুষটিকে কাছে টেনে নিল। বাইরে পৃথিবীর সমস্ত কোলাহলকে পেছনে ফেলে দুটো মানুষ এক হয়ে গেল তাদের ভালোবাসার পবিত্র বন্ধনে।